ও লেকচার কোশ্চেন 3 পর্যন্ত করতেছে ম্যাম, কিন্তু ম্যাম ওর মনে হয় নেটের চলছে, সমস্যা, এজন্য শোনাচ্ছে না ম্যাম কিছু। শোনা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমি বলি, তোমার যদি জানা থাকে তুমি আমাকে স্পেসিফিক করে বলতে হবে, না হলে না তো আমি ম্যাম, ঠিক ম্যাম, আমার পুরোটা ঠিক জানা নাই ম্যাম। আচ্ছা ম্যাম আমি ওর কাছ তাহলে থেকে জানতে পারিনি কি ম্যাম? আচ্ছা, তুমি একটা কাজ করো, ওকে বলো যে আমাকে গুগল ক্লাসরুমে যেন ও মানে লিখে একদম স্পেসিফিক করে জানায়, বা ওর লেকচার যেটা ও আপলোড করেছে সেখানে ও রেড কালি দিয়ে মার্ক করবে, বা ওর কোশ্চেন কি সেই কোশ্চেনটা লিখে দিবে যে আমার এই জায়গাটাতে হাইলাইট করে দিবে, তাহলে আমি সেখানে আনসার করব। ঠিক আছে? আচ্ছা ম্যাম। তাহলে আমি আজকের লেকচারে চলে যাই, যাব সাজ্জাদ, আজকের লেকচার শুরু করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা করব লেকচার 5। এখানে দেখো, এটা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। আজকে খুব একটা নতুন কোনো ক্যালকুলেশন নাই, আমি আগেই বলেছিলাম যে তোমাদের যেহেতু তুমি বলছিলে যে প্রিভিয়াস সমস্যা আছে, আমি সেজন্য আজকের ক্লাসটা সাজিয়েছি একদম প্রিভিয়াস ক্যালকুলেশনটা নিয়ে। তো একটু জাস্ট কোশ্চেনে হয়তো এক ধরনের চেঞ্জ থাকতে পারে, ডিফারেন্ট কোশ্চেন হতে পারে সেরকম করে। আর আমাদের একটা টপিক আছে ফুরিয়ার ইন্টিগ্রাল, সেটা খুব ক্লোজ ফুরিয়ার সিরিজের সাথে। আমরা নেক্সট ক্লাসে সেটার পাশাপাশি ফুরিয়ার ট্রান্সফরমেশনটা হচ্ছে নতুন নতুন বলতে আমরা পিরিয়ডিক ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ করি, আর নন পিরিয়ডিক ফাংশনের জন্য ফুরিয়ার ইন্টিগ্রাল করি। আমার কাছে মনে হয় যে এই ক্লাসটা থার্সডেতে এক্সাম দেওয়ার পরে যদি তোমরা ভালোভাবে বুঝে থাকো ক্যালকুলেশন গুলো, তাহলে আর তোমাদের প্রবলেম হবে না। তো আমি আজকের ক্লাসটাও সে ধরনেরই আঙ্গিকে সাজিয়েছি। আমরা আজকে প্রথম যেটা করব সেটা হলো হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। তোমরা দেখেছো যে একটু আগে আমি যে एग्जांपल 2 দেখিয়েছিলাম, সেই एग्जांपल 2 তে কিন্তু fx = x এই ফাংশনটাই সলভ করা আছে। আমি যদি একটু ওই লেকচারটাতে যাই, লেকচার 3 তে, তাহলে এখানে তোমরা দেখো ফাংশনটা দেখতে পাচ্ছ এখন। আচ্ছা, আমার মনে হয় নিউ শেয়ারে যেতে হবে। আমি লেকচার 3 তে আসলাম, তোমরা দেখতে পাচ্ছো? আচ্ছা, এই লেকচার 3 তে তোমরা দেখো एग्जांपल 1 এ কিন্তু আমি fx = x এই ফাংশনটাকে ফুরিয়ার সিরিজে সাজিয়েছি। শুধুমাত্র বলেছে ফাইন্ড ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টিং fx = x। তো আমরা fx = x যখন বলেছে অ্যাজ ইউজুয়ালি যেভাবে করি, a0 fx এর জায়গায় x লিখব, an টাও fx এর জায়গায় x লিখব, এবং bn এর ক্ষেত্রেও fx এর জায়গায় লিখব। এবার এটা কিন্তু প্রিভিয়াস লেকচার আমি দেখালাম যে fx = x এই ফাংশনটা আমরা সলভ করেছি एग्जांपल নাম্বার 1 এ। এখন আমি আরেকটা স্ক্রিন শেয়ারে যাচ্ছি আজকের ক্লাসের জন্য। এখানেও তোমরা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ, এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু fx = x এই ফাংশনটাকে চুজ করেছি। তবে কোশ্চেনের মধ্যে একটু চেঞ্জ। কোশ্চেনের চেঞ্জটা হচ্ছে তোমাকে সরাসরি বলে নাই যে এই fx ফাংশনের ফুরিয়ার সিরিজ কি হবে। তোমাকে বলেছে এই fx ফাংশনের ফুরিয়ার সিরিজ বের করবে, তবে হাফ রেঞ্জে। কি ধরনের হাফ রেঞ্জ? একটাতে বলেছে সাইন সিরিজের জন্য করো, আরেকটা হচ্ছে কোসাইন সিরিজের জন্য করো। এখন নরমালি যদি আমরা চিন্তা করি fx = x এই ফাংশনটা কিন্তু একটা অড ফাংশন। কেন অড ফাংশন? কারণ x এর পরিবর্তে যখন তুমি -x বসাও তখন কিন্তু ফাংশনের যে চেঞ্জটা হয় সেটা হলো -x, দ্যাট মিন্স -fx। তার মানে f of -x সমান যেহেতু -fx হচ্ছে, এটা একটা অড ফাংশন। নরমালি এটাকে আমরা অড ফাংশন বলছি। কিন্তু আমাদেরকে যখন বললো হাফ রেঞ্জে এই ফুরিয়ার সিরিজটা লিখতে হবে, ওয়ান ফর সাইন সিরিজ এন্ড অ্যানাদার ওয়ান ফর কোসাইন সিরিজ, তাহলে কিন্তু আর আমরা এই ফাংশনটা অড আছে বা ইভেন আছে এই আঙ্গিকে চিন্তা করব না। প্রথমত আমরা সাইন সিরিজের জন্য কি প্রয়োজন, কখন সাইন সিরিজ থাকে? যখন bn থাকে। যখন bn থাকে তখন কিন্তু সাইন থাকে। bn টা হলো সাইনের কোফিশিয়েন্ট আর an টা হলো কোসাইনের কোফিশিয়েন্ট। এখন সাইন সিরিজে লিখতে হলে তোমাকে an এবং a0 টা a0 টা 0 করে দিতে হবে, তাহলেই তখন কিন্তু শুধুমাত্র bn থাকবে। বুঝতে পেরেছো? মূল যে ফুরিয়ার সিরিজ আছে সেই ফুরিয়ার সিরিজে যদি a0 এবং an 0 হয় তবেই কিন্তু তুমি
ফুরিয়ার সাইন সিরিজটা পাবে। আর এটা করার জন্য তোমাকে দেখাতে হবে যে ফাংশনটা একটা অড ফাংশন। ফাংশন তখনই অড হয়, আমি কিন্তু আবারও রিপিট করছি, আমরা শুরুতে ফাংশনটাকে অড বা ইভেন কিছু চিন্তা করব না। যখন সাইন সিরিজ লিখব তখন an এবং a নট 0 ধরবো। আর an এবং a নট 0 হয় কখন, এটা আমরা অড ইভেনের ক্ষেত্রে দেখেছি। অড ফাংশনের ক্ষেত্রে an 0 আর ইভেন ফাংশনের ক্ষেত্রে bn 0। তার মানে সাইন সিরিজে যদি an 0 হয়, তার মানে আমাদের এই যে বলেছে এক্সটেন্ড করো বা এক্সপান্ড করো, এই এক্সপানশনটা হচ্ছে তোমার অড ফাংশনে এক্সপান্ড করতে হবে। তো অড ফাংশনে এক্সপান্ড করার জন্য আমি একটা ফিগার এখানে ড্র করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ে যেটা আছে এটা হলো আমাদের এক্স এক্সিস। আমি এর আগেও বলেছি এক্স এক্সিস মানে হচ্ছে কোয়াড্রেন্টের একদম 45 ডিগ্রি দিয়ে যাবে এরকম একটা স্ট্রেট লাইন। তো ওয়ে লাইনটা হলো এক্স, কারণ আমাদেরকে ড্র করতে বলেছে 0 থেকে 2 এর মধ্যে। তো আমরা 0 থেকে 2 এর মধ্যে আমি এই ফিগারটাকে ড্র করেছি। ড্র করে পেলাম ওয়ে। এখন আমাদের যখন সাইন সিরিজ করতে হয়েছে তখন আমার এই ওয়েটাকে অড ফাংশন হিসেবে দেখাতে হবে। তোমাদের আরেকটা মেসেজ দেই, এটা ক্যালকুলাসের একটা ইনফরমেশন, সেটা হচ্ছে কোনো ফাংশন যদি অড হয় সেটা মূল বিন্দু বা অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক হবে, মূল বিন্দুর সাপেক্ষে সিমেট্রিক হবে। সিমেট্রিক কথাটার মানে হলো প্রতিসম। যেমন আমি যদি এখানে যে লাইনটা আছে এইদিকে সেম একটা লাইন ড্র করি, তাহলে আমি বলবো সিমেট্রিক অ্যাবাউট ওয়াই এক্সিস। ওয়াই এক্সিসের ডানের শেপ যেমন ওয়াই এর বামের শেপ তেমন, এটাকে বলা হয় সিমেট্রিক অ্যাবাউট ওয়াই। আবার যদি আমি এইদিকে একটা লাইন টানি তাহলে আমি বলবো সিমেট্রিক অ্যাবাউট এক্স, মানে এক্স এর উপরে যেমন এক্স এর নিচেও তেমন হবে। আমরা এখানে অড ফাংশনের ক্ষেত্রে সিমেট্রিক হতে হয়, অড ফাংশনের ক্ষেত্রে সিমেট্রিক হতে হয় মূল বিন্দুর মানে অরিজিনের, আর ইভেনের ক্ষেত্রে সিমেট্রিক হতে হয় ওয়াই এক্সিসের। তাহলে আমরা যদি সাইন সিরিজ হিসেবে লিখতে চাই ফাংশনটাকে অড দেখাতে হবে, কজ হিসেবে লিখতে হলে ফাংশনটাকে ইভেন দেখাতে হবে। আর অড ফাংশন তখনই তৈরি হবে যখন তুমি অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক দেখাবে। তার মানে অরিজিনের উপরে ডানে যেমন শেপ আছে, অরিজিনের নিচে বামে তেমনই একটা শেপ তোমাকে তৈরি করে নিতে হবে। দেন ইউ ক্যান সে দ্যাট দিস লাইন দ্যাট মিন্স ও ইজ সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। তো আমরা এখানে বললাম যে fx যে ফাংশনটা আছে, fx যে ফাংশনটা আছে এই ফাংশনটা 0 থেকে 2 এর মধ্যে দেওয়া ছিল। এখন এটাকে আমরা এক্সটেন্ড করেছি, বাড়িয়ে নিয়েছি। কিভাবে বাড়িয়ে নিয়েছি? -2 থেকে 0, এই যে -2 থেকে শুরু হয়েছে এখান থেকে এসে 0 পর্যন্ত, এই -2 থেকে 0 পর্যন্ত আমরা এটার এক্সটেনশন করেছি। এই এক্সটেনশনে আমি বলেছি এই লাইনটা হলো ওবি লাইন। এই এক্সটেনশনটা কিভাবে করেছি? যাতে করে আমাদের যে নতুন ফাংশন তৈরি হলো, নতুন ফাংশনটার নাম হলো এবি ফাংশন। এই নতুন ফাংশনটা হলো সিমেট্রিক অ্যাবাউট অরিজিন। তার মানে আমরা এক্সটেনশন করেছি অড তৈরি করার লক্ষ্যে, আর অড তৈরি করতে হলে অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক বানিয়ে নিতে হবে। সেজন্য আমরা মূল বিন্দুর নিচের দিকে লাইনটাকে এক্সটেন্ড করে সিমেট্রিক করে নিয়েছি। এখন কিন্তু আমাদের যে রেঞ্জটা এসে দাঁড়ালো সেটা হলো -2 থেকে 2, এই রেঞ্জের মধ্যে। এই থিওরিটিক্যাল কনসেপ্ট গুলোর জন্য, এগুলো খুব ভালোভাবে বোঝার জন্য তোমাদের জিওমেট্রিক্যাল তো না, ক্যালকুলাসের কনসেপ্ট ভালো থাকা খুব জরুরি। এটা তোমরা কতটা বুঝতে পারছো আমি এটা বুঝতে পারছি না, যেহেতু তোমরা সবাই সাইলেন্ট হয়ে আছো। কিন্তু অঙ্ক যে বুঝতে পারবে, মানে ক্যালকুলেশন যে বুঝতে পারবে, সেটা আমি শিওর, যেহেতু তোমরা এই ক্যালকুলেশন গুলো করেছো। এখানে আমি ফুরিয়ার সিরিজটা যখন লিখলাম আমি কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছি যেহেতু অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক, তার মানে ফাংশনটা হলো অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে তোমরা কিন্তু দেখেছো যে অড ফাংশনের ক্ষেত্রে a নট এবং an 0 হয়। যদি সেটা 0 হয়, মূল যে ফুরিয়ার সিরিজ আছে সেখানে কিন্তু bn sin n by x by l এটুকু থাকবে, a এর অংশটা কিন্তু আর থাকবে না। সো আমি সেটুকু লিখলাম। এখন আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কে -2 থেকে 2 এটা যদি হয়, যখন আমরা অড ফাংশন বলি তখন সেটা কিন্তু 2/l আকারে হয়ে যায়, bnটা তখন হয়ে যায় 2/l আকারে, আর আমাদের এখানে l এর মানটা হলো 2। সো আমরা এখানে a2 কিন্তু ফর্মুলার, এটা হলো
ফর্মুলার যদি অড বা ইভেন ফাংশন হয় তখন bn টা চেঞ্জ হয় 2/l, আবার ইভেন ফাংশন হলে an টা চেঞ্জ হয় 2/l আকারে, 1/l এর পরিবর্তে 2/l হয়ে যায়। আর আমাদের অঙ্কে l এর জায়গায় দেয়া আছে 2। সো আমরা এখানে প্রথমত জেনারেল ফর্মুলা, যেটা একেবারে ফুরিয়ার সিরিজে তোমরা দেখেছো, সেই ফুরিয়ার সিরিজের আমরা bn অংশটা নিলাম, bn অংশে l এর মানটা বসিয়ে দিলাম 2। এখানে fx এর জায়গায় কত বসাবো, আমাদের ফাংশনটা হলো x, সো fx এর জায়গায় x বসালাম, l এর জায়গায় 2 বসালাম, এখানে l এর জায়গায় 2 বসালাম, এখানেও কিন্তু l এর পজিশন আমি 2 বসিয়েছি। এরপরে এই ভ্যালুটা বসানোর পরে এবার আমাদেরকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এটা আমি লেকচার 3 থেকে শুরু করে লেকচার 3 এবং গত রাতে আমি তোমাদেরকে লেকচার 4 আপলোড দিয়েছি, যেখানে আমি একদম ডিটেইলস সব ক্যালকুলেশন করেছি। তোমরা পেয়েছো সেটা? সেখানেও দেখবে এই যে ইউ এর ফর্মুলা, ইউ ইনটু ভি, সেই ফর্মুলা করে দেওয়া আছে। তো আমার মনে হয় না যে এটা রিপিট করার প্রয়োজন আছে যে কিভাবে ইউ ভি করলাম, যেহেতু তোমরা প্র্যাকটিস করছো। এখানে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেট করব ইউ এর ডেরিভেটিভ এবং ভি এর ইন্টিগ্রেশনের গুণফলকে। তো এটাকে আমরা আবারও যখন এক্স কে ডেরিভেটিভ করলাম 1 হয়ে গেল, এটা একটু আগেও দেখেছো, এখানে এক্স থেকে গেল sin mx, sin mx এর ইন্টিগ্রেশন হলো cos mx বাই m। আমাদের এই sin ফাংশনটাতে m এর ভ্যালু কত, আমি যদি এটাকে এর সাথে কম্পেয়ার করতে বলি, sin mx, এখানে m ইকুয়াল টু কত বলো দেখি, m, এই ফাংশনটাকে আমি sin mx এর সাথে কম্পেয়ার করেছি। তোমরা আমাকে বলো যে m এর ভ্যালুটা কি? ম্যাম পাই না, হয়নি, ম্যাম n পাই। হয়নি, আর একটু ট্রাই করো, ভালোভাবে দেখো, কাছাকাছি গিয়েছো। এখানে ম্যাম n পাই বাই 2। এক্স্যাক্টলি, কারণ শুধু এক্সটা আছে, সাইন এর পাশে এক্সটা ছাড়া আর যেটুকু থাকবে সেটাই হলো m। তো এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা যদি হয় sin mx বাই, সরি সাইন তো না, এটা সাইন হয়ে যাবে cos, সাইনের ইন্টিগ্রেশনে কিন্তু একটা মাইনাস সাইন আসে, মাইনাস cos mx হবে আর নিচে হবে m। ঠিক আছে, তাহলে দেখো এই যে ফর্মুলা, বোঝা গেছে? এই মাইনাসটা, এই মাইনাস cos mx, cos mx আছে, আর m টা নিচে লিখলাম, ঠিক আছে না? জি ম্যাম। আচ্ছা, এখানেও কিন্তু sin mx কে ইন্টিগ্রেট করেছি, একটি ফর্মুলা লিখেছি। এরপরে এখানে আবার আরো একটা ইন্টিগ্রেশন বাকি আছে, আবার cos কে যখন করলাম তখন sin আসলো, sin mx ডিভাইডেড বাই m। আগে একটা m ছিল, এখন cos mx এর ইন্টিগ্রেশনের ফলে আরো একটা m আসলো, দুটো m মিলে কিন্তু m স্কয়ার হয়েছে। এই এখানে আর বোঝাবুঝির মতন কোনো কিছুই নেই, জাস্ট তোমরা যদি sin mx এবং cos mx এর ফর্মুলা জেনে থাকো তাহলে হয়ে গেল। sin mx কে ইন্টিগ্রেট করে cos mx বাই m পেলাম। আবার এই ইন্টিগ্রেশন সাইন এর জন্য, এটা যদি আমি বড় করে দেখাই, এই ইন্টিগ্রেশন সাইন এর জন্য n পাই বাই 2, এই m টা থেকেই যাবে নিচে, আর cos কে ইন্টিগ্রেট করলে আবারও sin mx বাই m আসবে। এই যে m টা মানে n পাই বাই 2 টা, সেটা নিচেরটার সাথে গুণ হয়ে হোল স্কয়ার হলো, মানে দুটো হলো। এই তারপরে আমরা লিমিটটা বসাবো 0 থেকে 2। এখন লিমিট বসানোর ক্ষেত্রে প্রথমে 2 বসাচ্ছি, এখানে x এর জায়গায় 2, এখানে x এর জায়গায় 2, দেখতে পাচ্ছ এখানে যদি 2 বসাই, এই 2 টা x এর জায়গায় আর নিচের 2 টা মিলে কেটে গিয়ে শুধু cos n পাই থাকে, এই যে লিখলাম cos n পাই, আর নিচে যা আছে as it is। তারপরে আমি 2 বসালাম কোথায়, এখানে আমি প্রথম ফাংশনটার জন্য বসিয়ে নিচ্ছি। তো আমি লোয়ার লিমিট যখন বসাবো নিশ্চয়ই একটা মাইনাস সাইন দিব, সেই মাইনাস আর এই মাইনাসে মিলে প্লাস হয়ে গেল। তারপরে এখানে x এর ভ্যালু আমি 0 বসালাম, cos n পাই, x এর মান যদি 0 হয় তাহলে পুরোটাই 0 হয়ে যায়, তার মানে cos 0, নিচে যা আছে তাই লিখলাম। এবার এই প্লাস সাইনটা দিলাম। এবার এই ফাংশনের জন্য আপার লিমিট, আবারও যখন আপার লিমিট, এখানে 2 বসালাম, 2 আর 2 ক্যান্সেল হয়ে sin n পাই আছে, নিচে যা আছে তা। তারপরে যখন মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসালাম, এখানে 0, পুরোটাই 0 হয়ে গেল, সো sin 0 বাই নিচে যেটা আছে সেটাই।
এখন তোমরা জানো একটা যে sin n পাই এর ভ্যালুও 0, এই ফর্মুলাগুলো কিন্তু আমি লিখে দিয়েছি থার্ড লেকচারে। তো sin n পাই এর ভ্যালুও 0, sin 0 এর ভ্যালুও 0, আর তার মানে এই অংশটা পুরোপুরি 0 হয়ে গেছে, এটা আমি এখানে দেখিয়েছি, এই অংশটা পুরোপুরি 0। আর 0 দিয়ে যদি এই ফাংশনটা cos 0 এর মান 1, কিন্তু 0 দিয়ে গুণ করার কারণে এটাও 0 হয়ে গেছে, তার মানে এ পর্যন্ত সব 0, শুধু একটা ফাংশন আছে। সে একটা ফাংশনে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রথম ফাংশনটা, বাকি তো এই পুরোটা আমরা বললাম 0 হয়ে গেল। এখানে এই 2 টা উপরে চলে আসলে -4 হয়ে যাবে, আর নিচে n পাই থাকবে, লিখলাম -4/n পাই। আর cos n পাই এর ভ্যালু হলো -1 টু দি পাওয়ার n, এটাও আমি লিখে দিয়েছি। এটা অড ইভেন এর উপর নির্ভর করে, যদি 1 হয় তাহলে মাইনাস থাকবে, 2 হলে প্লাস, 3 এর জন্য মাইনাস, 4 এর জন্য প্লাস। এই কথাটার মানে হলো বিজোড়ের জন্য তুমি মাইনাস পাবে, আর জোড় হলে প্লাস পাবে। এই cos n পাই কিন্তু অল্টারনেট করে ভ্যালু পায়। তো এখন আমরা জাস্ট fx যে ফাংশনটা আছে সেখানে bn এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেব, bn এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এবার n এর মানগুলো আমরা বসাবো সিরিয়ালে, এবং সেটা বসালেই আমরা সিরিজ আকারে পেয়ে যাব। এই যে এখানে আমরা সেভাবে সিরিজ আকারে লিখেছি। fx কে এখন আমি এইখানে মানটা বসালাম, প্রতিবার n কে 1 ধরবো, এখানে 4 পাই সবার সাথে থাকবে, n টা চেঞ্জ হবে, তো আমি যেটা করেছি 4 পাইটাকে বাইরে রেখেছি, এই n টাকে এর নিচে দিয়ে দিয়েছি। তাহলে এখন n এর মান আমি প্রথমে 1 ধরি, এখানে 1 ধরলে উপরটা হয়ে যাবে 2, তার মানে জোড় হয়ে যাবে, তার মানে হবে 1/1, দ্যাট মিন্স 1, আর এখানে হলো sin 1 থাকবে πx/2। পরেরটা বলো তো 2 বসালে কি হবে, তোমরা একটু বলো আমাকে। এখানে যদি আমি 2 বসাই n এর মান পুরোটাতে, কি পাবো? n এর ভ্যালু 2 বসাও, n = 2, বসিয়ে রেজাল্ট কি পাচ্ছি এটা বলো। শোনা যাচ্ছে? উপরে 1 হবে না, উপরে 1 হবে না, n এর মান যখন তুমি 2 বসাবে, 2 + 1 -1 তার 1/2। মানে মাইনাস হবে। হ্যাঁ, -1, হ্যাঁ। আর এখানে sin 2πx/2, এই 2 ক্যান্সেল করে দিলেও হয়, আমি এখানে ক্যান্সেল করি না যাতে করে তোমরা বুঝতে পারো। বুঝা যাচ্ছে? এই এরপরে n এর মান 3 বসাও, 3 বসালে কিন্তু 3 + 1 4 হয়ে যাবে পাওয়ার, -1 এর পাওয়ার যখন 4 হবে তখন সেটা প্লাস হবে, আর নিচে দেখো n এর জায়গায় 3, আর এখানে sin এর এখানেও n এর জায়গায় হচ্ছে 3, কোনো চেঞ্জ কিন্তু নেই। সেরকম ভাবে যখন আমি 4 বসাবো তখন আবার উপরে মাইনাস পাবো, সেজন্য -1/4, আর এখানে 4 বসিয়ে দেব। এই তো কাজে ক্যালকুলেশন যদি বলো, যে ক্যালকুলেশন যদি আমরা দেখে থাকি, ক্যালকুলেশন কিন্তু আমাদের ইজি, ক্যালকুলেশন না বোঝার মতো কোনো কিছু নাই, কারণ এই ক্যালকুলেশন গুলো তোমরা আগেও করেছো। তোমার চেঞ্জ একটা কনসেপ্ট যেটা তোমাকে বুঝতে হবে, সেটা হলো তোমাকে যখনই এই ফাংশনটাকে হাফ রেঞ্জের মাধ্যমে, হয়তো বা সাইন সিরিজ বলা হবে অথবা কোসাইন, হাফ রেঞ্জের মাধ্যমে যখন বলা হবে যে এটাকে তুমি করো, সেক্ষেত্রে তোমার বুঝতে হবে যে আমি কিন্তু অডে যদি কনভার্ট করি তাহলে আমি সাইন সিরিজ পাবো, আর ইভেনে যদি কনভার্ট করি আমার বিএনটা চলে যাবে, বিএন চলে গেলে কে থাকবে, এন থাকবে, এন থাকা মানে কোসাইন। তোমরা এটা লিখে রাখো, অড ফাংশনের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি, এটা কিন্তু তোমরা থার্ড লেকচারে করেছিলে, অড ইভেন নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছ। থার্ড লেকচারে অড ইভেন ছিল না, ফোর্থ, হ্যাঁ থার্ডে ছিল। তো সেখানে আমরা বলেছি অড ফাংশনের ক্ষেত্রে a0 এবং an 0 হয়ে যায়, আর bn হয় 2/l আকারে, bn হয়ে যায় 2/l, 0 to l fx sin nx dx, এই ফর্মে আমরা পাই। আর যখন ইভেন ফাংশন হয় তখন k0 হবে বলতো, কোফিশিয়েন্টের মধ্যে, কোফিশিয়েন্ট তো তিনটা, a0 an bn, ইভেন ফাংশনের ক্ষেত্রে এই কোফিশিয়েন্ট গুলোর মধ্যে কোনটা 0 হবে? ইভেন ফাংশনের ক্ষেত্রে, ইভেন
অড এর ক্ষেত্রে বলেছি a নট 0 হবে আর an 0 হবে, মূল যে এক্সপ্রেশন বা ফুরিয়ার সিরিজ সেখানে bn থাকবে, আর ইভেন ফাংশনের ক্ষেত্রে k 0 হবে। খুবই স্বাভাবিক, ইভেনের ক্ষেত্রে bn 0 হবে। ইভেন কোসাইন একটা ইভেন ফাংশন, কোসাইন ইভেনের ক্ষেত্রে কোসাইন অংশটা থাকবে। কোসাইন হলো ইভেন ফাংশন, সাইন হলো অড ফাংশন, এটা তো জানো। তাহলে যখন তোমার অড ফাংশন হবে সাইন থাকতে হবে, যেহেতু সাইন একটা অড ফাংশন সাইনটা থাকবে। ফুরিয়ার যে সিরিজটা, ফুরিয়ার সিরিজটা একটু বলো তো, ফুরিয়ার সিরিজটা কিভাবে এক্সপ্যান্ড করি? fx সমান কি লিখি ফুরিয়ার আকারে? সামেশন ফর্মে কি লিখি? একদম পুরো সিরিজটা বলো, তোমাদের কাছে খাতা আছে না? দেখে দেখে বলো সিরিজটা কি লিখে দিয়েছি। দেখে বলো, একদম শুরুতে ফুরিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যদি সামেশন আকারে লিখি, সামেশন আকারে লিখলে a1 a2 a3 এগুলোকে n বলবো না? সামেশন আকারে লেখা আছে দেখো, an sin an cos nx, হ্যাঁ an sin nx প্লাস bn cos, সরি an cos nx প্লাস bn, এ সব এগুলোর সাথে cos আছে না? জি ম্যাম। হ্যাঁ, তার মানে an cos nx প্লাস bn sin nx। যদি তোমাদের কারো সাথে থেকে থাকে, তোমরা, আমার মনে হয় এই সিরিজটার ওই ফর্মটাও লেখা আছে লেকচার 3 এর, যদি শুরুতে দেখো তাহলে তোমরা দেখবে এই যে সিরিজটা আমি এখানে দেখাচ্ছি, এটার আগে একটা অংশ আছে, এখানে আছে a নট বাই 2, এটাতে আছে a নট বাই 2। এরপরে এই যে bn sin n পাই, এখানে n পাই আকারে নাই, আছে sin nx। আমি এখানে fx ইকুয়াল টু, সিরিজটা হলো a নট বাই 2 প্লাস, তারপরে লেখা আছে সামেশন অফ যা আছে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এই ফর্মে আছে 1 টু ইনফিনিটি। এরপরে আছে a n cos nx, nx বাই l আছে তাই না, প্লাস bn sin nx বাই l, এটা আছে। এই হলো ফুরিয়ার সিরিজটা। এই সিরিজকে আমি বলছি যখন তোমার অড হবে, ফাংশনটা যখন অড হবে, মূল ফাংশনটা fx-টা যখন অড হবে, তখন তার ভেতরে সাইন অংশটা থাকবে, কারণ সাইনটা হলো নিজে অড ফাংশন। বোঝা গেছে কথাটা? সাইন যেহেতু অড ফাংশন, সেহেতু যখন তুমি এক্সপানশন করবে অডে, তখন এই অংশটা থাকবে, তাহলে কে 0 হয়ে যাবে। cos তো 0 হতে পারে না, 0 হলে কোফিশিয়েন্ট 0 হবে, সেই ক্ষেত্রে n টা 0 হবে আর a নট টা 0 হবে যখন অড হবে। আর যখন ইভেন হবে তখন কি হবে এবার বলো, কোন অংশটা 0 হবে, সাইন না কস ইভেনের জন্য? বিএন বিএন ম্যাম। bn 0 হবে, এক্স্যাক্টলি, কারণ ইভেন ফাংশন, cos নিজে ইভেন ফাংশন, কাজে cos অংশটা থেকে যাবে, এটা থেকে যাবে, আর 0 হয়ে যাবে এই bn টা, এটা ইকুয়াল টু হয়ে যাবে 0। ঠিক আছে? তো তাহলে আমাদেরকে যখন সাইন এবং কোসাইনে কনভার্ট করতে বলবে, আমাদের টার্গেট থাকবে সাইন পাওয়ার জন্য অডে কনভার্ট করা আর কোসাইন পাওয়ার জন্য ইভেনে কনভার্ট করা। এখন তোমরা এটা মনে রাখবে এবং লিখে রাখবে। এখন যদি তোমাকে সাইনের জন্য অড করতে হয়, অড কিভাবে করতে হয়? একটা ফাংশনকে যখন মূল বিন্দুর সাপেক্ষে সিমেট্রিক দেখাতে পারো তখন অড হয়ে যায়। কার সাপেক্ষে সিমেট্রিক? মূল বিন্দুর সাথে। fx সমান x, এটা যদি অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক হয় তাহলে তুমি তাকে অড বলবে। এটা লিখে রাখো, fx যখন অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক হবে তখন অড। এই কথাটা এভাবে বাংলায় লিখে রাখো।
fx যখন অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক হবে তখন অড, আর যখন y এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হবে তখন ইভেন। y এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক হলে ইভেন। লিখেছো? আচ্ছা, এবার আমরা যেহেতু প্রথমে সাইনের মাধ্যমে লিখবো, আমরা কিন্তু অড তৈরি করার চেষ্টা করেছি। আর সেক্ষেত্রে আমরা যে কাজটা করেছি, আমাদের যে ফাংশনটা আছে এক্স এর জন্য যে ফিগার, সেই ফিগার সব সময় এটা 45 ডিগ্রি দিয়ে পুরোটাই যায়, কিন্তু আমাদের যেহেতু হোল এক্স ধরতে বলে না, 0 to 2, তো আমরা 0 থেকে 2 এর মধ্যে আগে এক্স কে ড্র করেছি। এখন অড করার লক্ষ্যে ও এর সাপেক্ষে সিমেট্রিক করতে হলে এটা যেমন ফার্স্ট কোয়াড্রেন্টের মাঝ বরাবর যাবে, তাকে অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক করতে হলে এটা যদি ফ্লিপ করে, উল্টে যায়, উল্টে কোন দিকে যেতে হবে? অরিজিনের সাপেক্ষে হলে সেটা থার্ড কোয়াড্রেন্টে যেতে হবে। সেজন্য থার্ড কোয়াড্রেন্টে আমরা আরেকটা অংশ এক্সটেন্ড করেছি এবং ড্যাশ লাইন দিয়ে আমরা এক্সটেনশন বুঝিয়েছি, সলিড লাইন দিয়ে আমরা কিন্তু মূল ফাংশন বুঝিয়েছি। একটা ফিগারের কিন্তু যা কিছু তুমি করবে প্রত্যেকটা জিনিসই একটা করে মিনিং ক্যারি করে। তো আমরা এখানে সলিড লাইন দিয়ে মূল ফাংশনটা বুঝিয়েছি এবং ড্যাশ লাইন দিয়ে কিন্তু তার যে রিফ্লেকশনটা, সেই রিফ্লেকশন বুঝিয়েছি। এই রিফ্লেকশন কার সাপেক্ষে হয়েছে? অরিজিনের সাপেক্ষে। রিফ্লেকশন অরিজিনের সাপেক্ষে হয়েছে বলে এটা অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক, এন্ড অন দা আদার ওয়ার্ড আমরা বলতে পারি এই ফাংশনটা এখন অড ফাংশন হলো। আর যখনই অড ফাংশন হলো, এই অংশটাকে আমরা 0 ধরে ফেলবো, এই অংশটাকে 0 ধরবো এবং bn এর ফর্মুলাটা এসে এই জায়গাটাতে দাঁড়াবে। এই হলো bn এর ফর্মুলা হয়ে গেল। এখন আর এই যে n পাই x বাই l, এগুলো কত হবে সেটা ডিপেন্ড করে যে তোমার অঙ্কে কতটুকু রেঞ্জ দেয়া আছে। আমাদের l এর মান যেমন 2 দেয়া আছে, তো n পাই x বাই l। আমাদের যদি এখানে রেঞ্জটা হতো 0 থেকে পাই, তাহলে কি হতো বলতো? 0 থেকে পাই যদি এখানে পাই বসাতে, এবং এই পাই ক্যান্সেল হয়ে শুধু nx থাকতো। বোঝা গেছে? হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এই গেল অড অংশটা। এখন আমরা দেখি যখন আমাদের কোসাইনে ট্রান্সফর্ম করতে হবে, তখন কিন্তু আমরা ইভেনের দিকে কনভার্ট করে দিব। আর ইভেনে যখন কনভার্ট করতে হবে, তখন আমাদের কি করতে হবে? কাকে 0 করতে হবে? একটু আগে মার্জিয়া বলছিলে কাকে 0 করতে হবে মার্জিয়া? ম্যাম এ bn কে 0 করতে, ইভেন হলে bn কে 0 ম্যাম bn কে 0 করতে হবে, আর যদি অড হয় তাহলে a নট আর an কে 0 করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা bn কে এখন 0 করব, এবং এই bn কে 0 করার জন্য আমরা ইভেন করব। আবার ইভেন করতে হলে আমাদেরকে কার সাপেক্ষে সিমেট্রিক বানাতে হবে? তোমরা লিখে রেখেছো? অরিজিনের সাপেক্ষে যদি হয় তাহলে ওইটা হবে অড, আর যদি ইয়ে অরিজিন আর হলো হ্যাঁ y অ্যাক্সিস এর সাথে সাপেক্ষে হয় তাহলে ওটা হবে হলো ইভেন। হ্যাঁ, তার মানে মার্জিয়া আমরা ইভেনের সাপেক্ষে সিমেট্রিক করব, তাই না? ইভেনের সাপেক্ষে যদি আমরা সিমেট্রিক করি তাহলে কিন্তু আমরা ইভেন ফাংশন পাবো। এখন দেখো সলিড লাইনে ওই লাইনটা দেখানো হয়েছে মূল ফাংশন, এটা হলো কিন্তু এক্স ফাংশনটা, fx সমান যে x, এই লাইনটা দেখানো হলো। এবার এটাকে আমরা y এক্সিস মানে যে লাইনটা আমি fx আকারে দেখিয়েছি, y ইকুয়াল টু যেহেতু fx, সেহেতু এই লাইনটাকে আমরা y এক্সিস বলতে পারি, তাই না? fx লাইনও বলতে পারি, আবার y এক্সিসও বলতে পারি। তো এই y এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক মানে হলো y এক্সিসের ডান পাশে যা আছে তার একটা রিফ্লেকশন বামে থাকবে। তো সেজন্য কিন্তু আমরা y এক্সিসের বামে রিফ্লেকশন দিয়েছি। যখন মূল বিন্দুর সাপেক্ষে সিমেট্রিক করছিলাম তখন কিন্তু আমরা রিফ্লেকশনটা এদিকে দেখাচ্ছিলাম, কিন্তু যখন y এর সাপেক্ষে সিমেট্রিক বললো তখন কিন্তু আমরা y এক্সিসের উল্টা পাশে রিফ্লেকশনটা দেখিয়েছি। এবং দেখি আমরা বললাম যেহেতু ও বি প্রাইমটা হলো ও এর রিফ্লেকশন, তার মানে এটা একটা ইভেন ফাংশন। এখন কিন্তু আমরা এই ফাংশনটাকে ইভেন ডিক্লেয়ার করলাম। কতটুকুর মধ্যে ইভেন? -2 থেকে 2 এর মধ্যে ইভেন। আর যখন আমরা ইভেন ডিক্লেয়ার করতে পারলাম অ্যাকর্ডিং টু ফিগার, উই হ্যাভ এক্সটেন্ডেড, আমরা কিন্তু এটাকে এক্সটেন্ড করে ফেলেছি, করে ইভেনে কনভার্ট করে দিলাম। আর যখনই ইভেনে কনভার্ট হলো bnটা 0 হয়ে গেল। এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ a নট কিন্তু আছে এবং an টাও আছে। তো
তো এ নটের জন্য ইভেন ফাংশন যখন হবে নরমালি এ নটে এই জায়গাটা 1 হয় আর এ এন এই জায়গাটা 1 হয়, কিন্তু ফাংশন যখন ইভেন হয় তখন এটা হয়ে যায় 2, এটাও হয়ে যায় 2। তাহলে আমরা এখন জাস্ট সিম্পলি যে ক্যালকুলেশনটা আমাদের হবে সেই ক্যালকুলেশনটাই দেখব। এখানে দেখো এ নটের এল এর ভ্যালুটা 2 বসিয়ে দিবে, এখানে এল এর ভ্যালু 2 বসাবে, fx সমান x বসাবে। একদম সিম্পল একটা ক্যালকুলেশন, আমি ডিটেইলস করে দেখিয়েছি কিভাবে 2 আসলো। আবার n যখন করবে এল এর জায়গায় 2 বসাবে, এখানেও এল এর পজিশনে 2, এখানে এল এর পজিশনে 2, আর fx এর পজিশনটা হলো x। এখন x cos nx যেভাবে ইন্টিগ্রেশন বাই পার্টস করেছো একদম সেম ইন্টিগ্রেশন বাই পার্টস এখানে করা হয়েছে। তো এই ইন্টিগ্রেশন বাই পার্টস এর আমার মনে হয় আর এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই, আমরা অনেকবার এই ফর্মুলাটা লিখেছি এবং লিখে ইন্টিগ্রেশন বাই পার্টস করেছি। এবং আমরা পাশাপাশি যে ইন্টিগ্রেশন দুটো খুব ভালোভাবে কম্পেয়ার করে করে মনে রাখবো, কম্পেয়ার করব ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে, সেটা হলো sin mx কে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন কিন্তু আমরা পাবো কি পাবো বলো তো? sin mx এর ইন্টিগ্রেশনে কি পাবো? sin mx এর ইন্টিগ্রেশনে কি পাবো? ম্যাম পাই পাবো, পাই। নো নো, sin mx এর ইন্টিগ্রেশন আমি ফর্মুলা বলতে বলেছি, সেটা পাবো cos mx বাই m। হ্যাঁ, আর cos mx এর ইন্টিগ্রেশনে কি পাবো? এটা ফর্মুলা জানতে চাই। cos mx কি পাবো? হ্যাঁ, অফকোর্স sin mx বাই m পাবো। এখানে যেটা মনে রাখার মতো সেটা হলো ডেরিভেটিভের ক্ষেত্রে যদি তুমি sin কে ডেরিভেটিভ করো পজিটিভ পাবে cos, আর cos কে ডেরিভেটিভ করলে নেগেটিভ পাবে। এখানে উল্টা, sin কে যখন ইন্টিগ্রেট করবে তখন মাইনাস আসবে, আর cos কে ইন্টিগ্রেট করলে কিন্তু কোনো মাইনাস আসবে না। এখন তোমরা যত ইন্টিগ্রেশন করবে জাস্ট ফাইন্ড আউট দ্য এমটাকে বের করার চেষ্টা করো, তাহলেই তুমি ফর্মুলাটা সরাসরি লিখে দিলে, এই যে ফর্মুলা লিখে দিলাম, এগুলো আর কিছুই কঠিন মনে হবে না যদি তুমি এমটাকে সর্ট আউট করতে পারো যে এই অঙ্কটাতে এম কোথায়। তুমি দেখবে সাইন আছে আর এক্স আছে, এর সাথে আর যা অংশ থাকবে সাইন আর এক্স ছাড়া যা থাকবে সেটাই এম, একদম সাইন সহ, মাইনাস থাকলে মাইনাস সহ। বুঝে গেছে? তো এই তো শেষ ইন্টিগ্রেশন। আর ইন্টিগ্রেশন শেষ হওয়ার পরে আমরা যখন মানটা বসালাম এখানে sin n পাই পেলাম। আমি আগেই বলেছি sin n পাই 0, sin 0 0, তার মানে এই পুরোটা 0 হয়ে গেল। আর cos 0 এর মান হলো 1, এটা 1 পেলে, আর cos n পাই এর মান হলো -1 টু দি পাওয়ার n। আর নিচে যেটা আছে সেটা হলো n পাই বাই 2 হোল স্কয়ার, এখানেও n পাই বাই 2 হোল স্কয়ার। তার মানে এটাকে আমি যদি উপরে তুলে দিই তাহলে 2 স্কয়ার মানে 4, 4 বাই n পাই হোল স্কয়ার, এটা উপরে উঠে গেল। তার মানে এই দুটোর ক্ষেত্রে যেহেতু সেম আছে সেটাকে আমি কমন আকারে লিখলাম, আর এই প্রথম cos n পাই এর মানটা -1 টু দি পাওয়ার n, আর cos 0 এর মানটা হলো 1, এভাবে করে লিখে দিলাম। সো আমরা কিন্তু n টা পেয়ে গেলাম। এখন n এর মান তুমি একবার 1 বসাবে, একবার 2 বসাবে, একবার 3 বসাবে, এভাবে n এর মানগুলো বসিয়ে বসিয়ে fx এর মধ্যে বসিয়ে দিবে, তাহলেই তুমি আনসারটা পেয়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, এটাই হাফ রেঞ্জের আমি একটা প্রবলেমই তোমাদেরকে দেখিয়েছি, হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজটা কিভাবে করতে হয়। আর এরপরে আরেকটা ছোট করে একটা টপিক আছে, সেটা আমি প্রুফটা করছি না, কিন্তু সেটা কি সেটা দেখি। এই অঙ্ক, যে অঙ্ক আমরা করেছি অলরেডি, যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে, পরীক্ষার কি রুটিন পেয়েছো তোমরা? না ম্যাম। এখনো রুটিন পাও নাই? আমরা কিন্তু সিভিলের রুটিন আমাদের হাতে চলে আসছে, তোমাদেরও নিশ্চয়ই সহসা রুটিন চলে আসবে। তো আমার মনে হয় যে আমরা আগামী সপ্তাহে হয়তো বা একটা ক্লাস পেতে পারি এরকম। আমরা এই উইকে যেহেতু আমাদেরকে সিটি নিতে হবে, আগামী সপ্তাহে ক্লাস নিতেই হবে, বুঝতে পেরেছো? আর আমার মনে হয় যে এখনকার পরীক্ষার প্রিপারেশন আর ট্রেডিশনালি তোমরা যখন পরীক্ষা দিয়েছো, এই দুই প্রিপারেশনের মধ্যে তো একটু ডিফারেন্স আছে, আছে কি নেই?
একটু তো আছে, তবে এই একটু থাকার মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমার কাছে রিসোর্স গুলো থাকতে হবে। তোমার মাথায় একদম হুবহু মুখস্থ না থাকলেও তোমার কাছে কিন্তু কিছু মেসেজ থাকতে হবে। যেমন সিভিল আমাদেরকে যে আউটলাইনটা দিয়েছেন কোশ্চেন করার, সেখানে বলা হয়েছে আমরা যেন 15টা কোশ্চেন করি এমসিকিউ আকারে, আর হচ্ছে 15 মার্কসের কোশ্চেন হবে এরকম ফর্মে, মানে প্রবলেম সলভ, যেভাবে একটা দুটা প্রবলেম দিয়ে দিব। তো সেখানে টাইমটাও মেনটেন করতে বলেছেন খুব স্পেসিফিক ভাবে। যদি তোমাদের ক্ষেত্রে এখনো স্যার জানান নাই, তাহলে স্যার নিশ্চয়ই মিটিং এ বসবেন এবং জানাবেন আমাদেরকে কি করতে হবে। যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের ছোট ছোট যে ইনফরমেশন গুলো আছে এগুলো মাথায় রাখতে হবে, এবং অঙ্কের প্রসিডিউর কি সেটা মাথায় রাখতে হবে। হুবহু অঙ্কটা তোমার একদম মানে মুখস্থ না করে ফেললো, যেভাবে পরীক্ষার সময় তোমরা মুখস্থ করতে সেভাবে না করে ফেললেও, এখন কিন্তু এই কথাটা বলতে আমার খুব খারাপ লাগে যে তোমরা অঙ্ক মুখস্থ করো, যদিও এটার প্রয়োজন নাই, তারপরেও আমি বলছি যে যে প্র্যাকটিসটা, আমি মুখস্থ বলবো না, খুব ভালোভাবে যে পরীক্ষায় লেখার জন্য একটা প্র্যাকটিস করতে হতো, এখন ততটা প্র্যাকটিস কিন্তু করতে হচ্ছে না। বাট তোমাদের যদি এমসিকিউর আনসার করতে হয় তাহলে নিশ্চয়ই ছোট ছোট কনসেপ্ট গুলো লিখতে হবে। ধরো আমি এমসিকিউর একটা কোশ্চেন করলাম, সে এমসিকিউর কোশ্চেনে বললাম যে হাউ ক্যান ইউ কনভার্ট এ ফাংশন টু অ্যান ইভেন ফাংশন, তাহলে তুমি কি বলবে, কিভাবে কি করে তুমি একটা ফাংশনকে ইভেনে কনভার্ট করবে? তাহলে তুমি বলবে বাই এক্সটেন্ডিং ইট। কিভাবে, কার সাপেক্ষে সিমেট্রিক কনভার্ট করে ইভেন করবে? বাই এক্সটেন্ডিং ইট টু মেক ইট ইকুয়াল অ্যাবাউট ওয়াই। হ্যাঁ, এই তো। সো এই ছোট ছোট মেসেজ গুলো জাস্ট জানা। আর আমি একটু তোমাদের থেকে জানতে চাই, যদি ফুরিয়ার সিরিজের একটা বা দুইটা প্রবলেম তোমরা ভালোভাবে ক্যালকুলেশন করো, আসলে কি অঙ্ক মুখস্থ করার দরকার আছে পরীক্ষা লেখার জন্য? ম্যাম ম্যাম এই সিটি প্র্যাকটিসের পরীক্ষা ডেফিনেটলি প্রয়োজন আছে, প্র্যাকটিসের প্রয়োজন আছে। ম্যাথ প্র্যাকটিস ছাড়া পরীক্ষার হলে লেখা যায় না, ইটস ট্রু। কিন্তু আমরা একদম বুঝে না বুঝে আমি কি লিখছি বুঝলাম না, কোন লাইন থেকে কোন লাইন লিখছি, এই ধরনের মুখস্থের প্রয়োজন আসলে আছে কিনা? এই ধরনের কিন্তু প্রয়োজন নেই। আমাদের একটু সময় প্রয়োজন, যে আমরা যেন একটু স্লোলি নিতে পারি, আমার মনে হয়, তাহলে তোমরা সবাই সেটা পারবে। আমাদেরকে তো আসলে ইউনিভার্সিটি, আমাদের আইটি, আমি জানি না কিভাবে কাজ করছে বা কোন ধরনের ইনস্ট্রাকশন আছে কিনা। আমার শুরু থেকে একটা প্রবলেম ছিল, আমি কখনো ইউনিভার্সিটির কোন ধরনের মেইল অ্যাড্রেস ইউজ করি নাই, ফলে আমার জুম পেতে সমস্যা হচ্ছিল, এবং ইউনিভার্সিটি থেকে যেহেতু আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই যে আমরা কিভাবে করব, জাস্ট আমাদেরকে জানানো হয়েছে তালাল স্যার একদম শুরুতে, একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং, এটা মার্চ মাসেই বলেছেন যে আপনারা জুমে ক্লাস নেন। কিন্তু আমরা সেটা কিভাবে পাবো, কি করব, এই দিক নির্দেশনা সেভাবে ছিল না। যাই হোক, পরে কোনোভাবে আমরা জানতে পারলাম যে একটা অথরাইজড ফর্ম আছে যেখান থেকে জুমের এই ভার্সনটা পাওয়া যায়। ইউজিসি সেই ডিক্লারেশনটা দিয়েছেন, তো একজন স্যার সেটা জানানোর পরে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের যে মেইল অ্যাড্রেস সেটা ইউজ করতে হবে। তো সেটার জন্য আমি যখন ইউনিভার্সিটিতে ফোন করলাম, আইটির সাথে যোগাযোগ করলাম, তখন ওনারা বললেন যে উই আর দেয়ার টু সাপোর্ট ইউ। কিন্তু আমাদেরকে তো এই বিষয়টা জানাতে হবে যে ওনারা আছেন বা কিভাবে আছেন, কিভাবে কাজকর্ম করছেন। তা আমরা আসলে এখন পর্যন্ত কোনো ধরনের দিক নির্দেশনা পাই নাই সেখান থেকে, শুধু এই যে এই জিনিসটা জানলাম, সেটাও কোনো একজন টিচারের থ্রুতে, যে ইউজিসি একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখান থেকে আমরা জুমের প্রো ভার্সনটা পাবো, তো সেটা পেলাম। আর আমরা যে কাজটা করছি, যেমন সিভিল আমাদেরকে বলেছেন যে 15 মিনিটসের যে কোশ্চেনটা করতে হবে সেটা 30 মিনিটসের মধ্যে এক্সামটা নিতে হবে। তার মানে আমার যেমন একটা কোর্সের পরীক্ষা পড়েছে 8:30টায়, তাহলে আমি 8:30টায়, সরি 8টায় বা 8:30টায় এরকম হবে যখন টাইম স্লটটা দেয়া হলো, তার মানে আমি প্রথম হাফ এন আওয়ার এমসিকিউ কোশ্চেনটা নিব, সেই 30 মিনিটসের মধ্যে সেই কোশ্চেনটা দিব। আর এরপরে বাকি দুটো প্রবলেম আমাদেরকে বলা হয়েছে 1 ঘন্টার মধ্যে, তার মানে 1.5 ঘন্টা পরীক্ষাটা হবে। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে নিতে বলেছে। এখন টাইম
আছে, আমিও ইউজ করছি, আমি অন্যদের সিটি নিয়েছি, আমি যেমন গুগল ক্লাসরুমে নিচ্ছি, আমি যখন ওখানে টাইমটা সেট করে দিই, ওই টাইমের পরে যখন কোনো স্টুডেন্ট সাবমিট করতে পারে না, বিষয়টা এরকম না, কিন্তু সেটা লেট সাবমিশন দেখায় এবং কতটুকু টাইম তুমি লেট করেছো সেটাও কিন্তু সেখানে থাকে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু না যখন ইউনিভার্সিটি আমাদেরকে একটা রুটিন দিয়েছে, যেমন সিভিল আমাদেরকে একদম অফিসিয়ালি একটা রুটিন দিয়েছে, আমরা কিন্তু ওই টাইমটা চাইলে চেঞ্জ করতে পারবো না। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা ধরো ইরেগুলার ব্যাচের স্টুডেন্ট আছে, সে হয়তো অন্য জায়গায় তার জন্য আরেকটা শিডিউল আছে, আই ডোন্ট নো। সো এটা কোনোভাবেই ওয়াইজ হবে না যে আমি যে কোনো সময় এক্সামকে শিফট করব। ক্লাস আমরা একটু এদিক সেদিক করে কিন্তু নিচ্ছি, তারপরেও কোনো স্টুডেন্ট যখন জানাচ্ছে যে না আমার এই টাইমিং এ ক্লাসটা মিলছে না, আমরা কিন্তু সেটাকে অবশ্যই কনসিডারেশনে নিয়ে আবার চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু এক্সামটা সেভাবে করে টাইম স্লট চেঞ্জ করা যাবে না। বোঝা গেছে? ওই টাইম স্লটের মধ্যে এক্সামটা নিতে হবে, কিন্তু ধরো এরকম হতে পারে যে আমার হয়তো 2-3 মিনিট লেট হলো ইয়ে করতে, সেক্ষেত্রে আমি হয়তো 2-3 মিনিট দিতে পারলাম, কিন্তু খুব ম্যাম একটা ম্যাম আলাদা স্লট নেওয়ার এরকম কোনো ইয়ে নাই। হ্যাঁ বলো। ম্যাম যদি কারেন্ট না থাকে তখন? এই ধরনের প্রবলেম আছে। হ্যাঁ বলো। রাখতে হবে, হ্যাঁ, এটা আমাকে ধরো সিভিল এখন ওনার যা জানিয়েছে, আমরা সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আমি বরাবরই সব সময় বলে আসছি যে আমাদের এখন একটা আস্থার জায়গা থাকতে হবে। ধরো আমি যদি এখন বলি যে তুমি সুযোগ নিতে চাচ্ছ, আমি তো আসলে ভেরিফাই করতে পারছি না। সো আমার এই ফেথটা রাখতে হবে যে আমাদের স্টুডেন্টরা যেভাবে তোমরা চেষ্টা করছো, সব স্টুডেন্টরাই কিন্তু চেষ্টা করছে, আমি জানি অনেকের অনেক ডিফিকাল্টিজ আছে, আই হ্যাভ টু ফেস অলসো লটস অফ ডিফিকাল্টিজ। তো সবকিছু মিলাই সবাই যেভাবে সিনসিয়ারলি আমরা ট্রাই করছি এই সিচুয়েশন এটাকে ওভারকাম করা, সেক্ষেত্রে এই কনসিডারেশনটুকু তো রাখতেই হবে। ধরো কেউ, আমি বলবো যে যেমন আমরা একাধিক ওয়ে রেখেছি যাতে করে ব্যাকআপ দিতে পারি, এখন সব ফ্যামিলির পক্ষে, সব স্টুডেন্টের পক্ষে কিন্তু এটা পসিবল না যে একাধিক ওয়ে সে ব্যাকআপ হিসেবে রাখবে। তো তোমরাও ট্রাই করবে, যখন তোমাদের এক্সাম থাকবে তোমাদেরও একটা প্রিপারেশন রাখবে যে তুমি যেন তোমার মোবাইলটা প্রপারলি চার্জ থাকে, কোনো ধরনের ন্যাচারাল ক্যালামাইটি যদি থেকে থাকে সেটা অবশ্যই দৈনন্দিন জানাবে। আর যখন এক্সাম হবে তারপরে তো তুমি তোমার বিষয়টা জানালে সেটার একটা ধরনের কনসিডারেশন তো থাকবে, যখন সেটা সত্যিকার অর্থে কোনো ধরনের সমস্যা হবে আমরা সবাই কিন্তু সেটা নিশ্চয়ই জানবো। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? জি ম্যাম। তোমাদের দিক থেকে আর কি এটুকু তোমরা প্রিপারেশন রাখবে যে ইলেকট্রিসিটি তো চলে যেতে পারে যে কোনো সময়, সো আমার যেদিন যেদিন এক্সাম থাকবে, ক্লাস অন্য ধরনের ইস্যু, কিন্তু তোমাদের যখন এক্সামটা থাকবে তখন তোমরা প্রপারলি একটা বা দুইটা ফোনে অ্যাটলিস্ট, বাসায় অন্যদের ফোন যদি থাকে সেটাকে প্রপার চার্জ দিয়ে রাখো, রিকোয়েস্ট রাখো যে সেটাকে বেশি ইউজ না করতে। তো সেভাবে করে ট্রাই করো। তারপরেও তো অনেক সময় দেখা যায় যে আমাদের নেটেও সমস্যা করে যখন ইলেকট্রিসিটি থাকে না বা এই জিনিসগুলো। কোশ্চেন পাওয়ার সাথে সাথে আমি বলবো যে স্ক্রিনের মাধ্যমে তোমরা সেটাকে কপি করে ফেলো সাথে সাথে, তারপরে একটু জমা দিতে যদি এদিক সেদিক হয় সেটা তুমি যদি টিচারের সাথে ফোনে কথা বলো, জানাও যে আমার এখানে এই সমস্যা হচ্ছে, আমরা তো সবাই সেটা জানবোই, সেভাবে করে নিশ্চয়ই একটা কনসিডারেশন থাকবে। ম্যাম বলো। ম্যাম এমসিকিউ থাকবে আর দুই না, একটা ম্যাথ থাকবে। আমি তোমাদের ক্ষেত্রে এখনো এই ডিসিশন দিই না যে এমসিকিউ থাকবে, আই ডোন্ট নো দ্য ডিসিশন। আচ্ছা আচ্ছা। সেটা স্যার যেভাবে বলবেন নিশ্চয়ই উনি একটা প্যাটার্ন বলবেন, আমি এটা সিভিলের কথা বলেছি, কিন্তু আমি বলেছি যদি তোমাদের ক্ষেত্রেও এরকম করা হয়ে থাকে আচ্ছা আচ্ছা।
ঠিক আছে, আমি জানি না এখনো সিদ্ধান্ত হয় নাই সিএসসি তে কি ধরনের কোশ্চেন প্যাটার্ন হবে বা আদৌ কতটুকু টাইম হবে, এটা কি সিভিলের মতো এরকম স্ট্রিক্ট টাইমিং এ হবে নাকি তোমাদেরকে আর একটু বেশি টাইম দেওয়া হবে, আমি কোনোটাই জানি না এখন। আমি শুধু এইটুকু তোমাদের আশ্বস্ত করতে পারি, সেটা হচ্ছে যে সব প্রবলেমে কিন্তু সলিউশন আছে, আছে না? জি ম্যাম, জি এই ম্যাম। জন্য আমাদের কাজ হচ্ছে একটু মোটামুটি যেগুলো হোমওয়ার্ক দিয়েছি, কোশ্চেনের ব্যাপারে আমি একটু বলবো যে কোশ্চেনে কিন্তু তোমার ক্লাস ওয়ার্কও যেমন থাকবে সেরকম পাশাপাশি হোমওয়ার্কও থাকবে। তো তোমাদের কাজ হচ্ছে যেই অল্প কিছু সংখ্যক হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেই প্রবলেমগুলোকে সলভ করে রাখা, ঠিক আছে? আর এছাড়া আমার মনে হয় কোনো কিছু খুব একটা সমস্যা হবে না। আর আমরা বৃহস্পতিবার যখন সিটিটা দিব তখন আমরা আরো একটু কনফিডেন্ট হব যেভাবে করে আমরা সিটিটা দিব। ম্যাম, বলো। ম্যাম এই আমাদের এই সিটিটা কি মানে যে মানে মানে যে স্লাইড আছে, স্লাইডের যে প্রবলেম গুলো আছে এগুলি করলেই হবে নাকি আরো মানে না, এগুলো করলেই হবে, তুমি ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক করলেই হবে। আমি একটা কোশ্চেন দিব ক্লাস ওয়ার্ক থেকে একদম বলেই দিই, একটা আমি করে দিয়েছি এরকম একটা প্রবলেম দিব আর একটা তোমরা করছো সেরকম একটা প্রবলেম দিব। আচ্ছা ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, গুগল, আমি জুমেই আসবো, জুমে লাইভে তোমাদেরকে কোশ্চেনটা দিয়ে দেবো আর গুগল ক্লাসরুমে আমি তখন টাইমটা সেট করে তোমাদেরকে বলে দিব যতটুকু টাইম তোমাদের লাগার দরকার। যেমন গতদিন আমি যখন একটা ব্যাচের পরীক্ষা নিচ্ছিলাম তখন সাবমিশনের সময় অনেকেই প্রবলেম হচ্ছিল, অনেক ঝড় ছিল, আমি নিজেও যেখানে আছি সেখানেও অনেক ঝড় বৃষ্টি ছিল। তো সেই ক্ষেত্রে তখন অনেকেরই সাবমিট করতে করতে 10 মিনিট লেট হয়েছে। এখন ধরো আমি যেহেতু নিজে জানি ওরা কিন্তু আমার সাথে সারাক্ষণই লাইভে আছে, যারা থাকতে পারছে না তারা কোনো না কোনো ভাবে ফোনে ফ্রেন্ডদের সাথে, ফ্রেন্ড লিখে জানাচ্ছে, ফ্রেন্ডরা জানাচ্ছে, তো সামহাও কিন্তু আমরা জানতেই পারছি যে সবাই চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে এই ধরনের টাইম ল্যাপস যদি হয় সেটা তো ইগনোর করাই যায়, তাই না? ঠিক আছে, তাহলে আমরা একটু পড়াশোনায় শিখি, বেশি ধরনের অন্য কিছু নিয়ে না চিন্তা ভাবনা করি আর কি, ইনশাআল্লাহ সব পারফেক্টলি হবে। আচ্ছা, এবার আমরা যেরকম যখন ফুরিয়ার সিরিজটা শিখেছি, স্টার্টিং এ যখন ফুরিয়ার সিরিজ বলেছি যে ফুরিয়ার সিরিজটা অ্যাপ্লিকেবল হবে কার কার জন্য অ্যাপ্লিকেবল হবে, সেখানে কিন্তু আমরা কয়েকটা প্রপার্টি বলেছি, সেগুলোকে বলেছি ডিরিচলেট প্রপার্টি। সেই প্রপার্টি গুলোর মতো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হলো পার্সিভালস আইডেন্টিটি। তার মানে এই ভদ্রলোক, ওখানে যেমন ডিরিচ নামক ভদ্রলোক ওই আইডেন্টিটি গুলো দিয়েছেন বা প্রপার্টি গুলো দিয়েছেন সেই নাম অনুযায়ী হয়েছে, এখানেও এটা পার্সিভালস আইডেন্টিটিটাও সেরকম একটা নামের মাধ্যমে আসছে। তো এই আইডেন্টিটিটা দিয়ে আমরা কি আসলে বুঝতে পারি, এখানে একটা কমপ্লিটনেস রিলেশনশিপ বিটুইন দ্য ফাংশন এন্ড ইটস কোএফিসিয়েন্ট। মূল যে ফাংশনটা আছে তার সাথে ফাংশনটাকে যখন আমরা, তোমাদের এখানে বুঝতে হবে যে আমরা আমাদের এফএক্স সমান এক্স আছে, এই এফএক্স কে আবার আমরা বলছি এরকম সিরিজে লেখা। তার মানে ফুরিয়ার সিরিজটা কি, ফুরিয়ার সিরিজ হলো এরকম একটা অ্যালজেব্রাইক ফাংশন আছে, যে কোনো একটা হয় এক্স অথবা e টু দি পাওয়ার এক্স অথবা এক্স স্কয়ার। এই ফাংশন গুলোকে সাইন এবং কোসাইনের মাধ্যমে লেখাটাই হলো ফুরিয়ার সিরিজ। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা কোসাইনের মাধ্যমে লিখেছি ইভেন বলে, আবার এখানে সাইনের মাধ্যমে লিখেছি অড বলে। কিন্তু যখন ফাংশনে ইভেন অড মেনশন করা থাকে না তখন কিন্তু আমরা সাইন কস দুটোর মাধ্যমে কাকে লিখেছি, এখানে আমি যে এফএক্স লিখেছি এখানে এফএক্স এর জায়গায় কিন্তু এক্স হবে, কারণ আমাদের মূল ফাংশনটা হলো এক্স ফাংশন, এফএক্স সমান এক্স, এই ফাংশনটাকে কিন্তু লিখতে বলেছে। আমি যখন তোমাদেরকে পাঠাবো তখন এটাকে এক্স করে দেব যাতে করে তোমরা বুঝতে পারো যে এক্স এই ফাংশনটাকে এভাবে লিখেছে। তার মানে কি, তার মানে হলো এক্স এর মান ধরো তুমি 0 বসালে, 1 বসালে, 2 বসালে, নেগেটিভ বসালে, যেখানে যেখানে ওয়াই এর মান পাবে, তুমি যদি সাইন কজ এর মাধ্যমে এক্স এর মানগুলোকে বের করো বসালে বসালে সেম জায়গায় পয়েন্ট গুলো পাবে। বোঝা গেছে? তার মানে শুধুমাত্র এক্সটা হলো একটা স্ট্রেট লাইন, তাকে ওয়েভের মাধ্যমেও যে পাওয়া যায় এই কথাটা বলা।
একটা স্ট্রেট লাইনকে একটা ওয়েভের, আমরা একদম স্টার্টিং ক্লাসে দেখিয়েছি যে যত বেশি এই যে মানগুলো 1 2 3 আপ টু ইনফিনিটি, ইনফাইনাইট পর্যন্ত যদি বাড়ানো যায় সংখ্যাগুলোকে, মানে অসংখ্য যদি করা যায় এই মানগুলো, এই যে 1 2 3 4 5 6 এগুলো যদি অসংখ্য ওয়েভ হয়, তখন কিন্তু ওয়েভটা একটা সময় গিয়ে সেটা স্ট্রেট হয়ে যায়। তো এখানে কিন্তু আসলে সেটাই বোঝানো হয়েছে। আমি একটু তোমাদেরকে এখানে দেখাই। ধরো একটা সাইন ফাংশন যদি হয়, সে কিন্তু এরকম ওয়েভ আকারে আছে একটা সাইন ফাংশন, কিন্তু যখন তুমি 0 থেকে, আমি ধরে নিলাম 0 থেকে 1 এটুকুর মধ্যে যদি করো, যখন তুমি এই সাইন ফাংশনটাকে এই যে ফুরিয়ার আকারে লিখলে সাইন আকারে আছে, কিন্তু যখন এই ওয়েভগুলোর ফ্রিকোয়েন্সি তুমি বাড়িয়ে দিবে, এবং ফ্রিকোয়েন্সি আমরা অসংখ্য করতে পারি না, কিন্তু অসংখ্যর কাছাকাছি ধরো কয়েক কোটি ফ্রিকোয়েন্সি দিয়ে দিবে, তখন যেটা হবে এই ওয়েভগুলো এত ক্লোজ হতে হতে একটা সময় পরে তুমি দেখবে যে ওয়েভটাকে আর ওয়েভ মনে হচ্ছে না, এটা এরকম একটা স্ট্রেট লাইনের মতো হয়ে যাচ্ছে। বোঝা গেছে? তার মানে এই স্ট্রেট লাইনটা যদি এক্স হয়, আর এই ওয়েভটা, এই এক্সটাকে কখন ওয়েভ হবে, তখন তুমি বললে যে এটা তখনই ওয়েভ হবে, এই যে ডট ডট দিলাম, তার মানে এইভাবে প্লাস এবং মাইনাস আকারে যদি আমাদের কোএফিসিয়েন্ট গুলোকে বাড়ানো যায়, তখন এই ওয়েভটা স্ট্রেট হয়ে যাবে। এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন আমরা এখানে যেটাতে আছি পার্সিপল আইডেন্টিটি, হ্যাঁ এখানে সেখানে আমরা বলেছি যে মূল ফাংশনটাকে স্কয়ার করলে এটা কিন্তু এভারেজ। আমরা কিন্তু এর আগের দিনও বলেছি এ নট দিয়ে এভারেজ বোঝায়। এ নট মানে হলো 1/l মাইনাস l টু l fx dx, এখানে স্কয়ার করা হয়েছে, স্কয়ার ছাড়া অংশটা হলো এ নট। তো এ নট দিয়ে এভারেজ বোঝায়, সেজন্য আমরা এখানে বলছি যে এভারেজের সাথে কোএফিসিয়েন্টের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটার নামই হলো পার্সিভালস আইডেন্টিটি। ফাংশনের মূল যে ফাংশন, সেই ফাংশনের এভারেজ যে ভ্যালুটা আছে, গড় যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুর সাথে কোএফিসিয়েন্টের যে রিলেশন, সেই রিলেশনের নামই হলো পার্সিভালস আইডেন্টিটি অর কমপ্লিটনেস রিলেশন। এই তার মানে পার্সিভাল আইডেন্টিটি যখনই তোমাকে বলবে, তুমি যদি ভেরিফাই করতে বলে বা কোনো ফাংশন দিয়ে পার্সিভাল আইডেন্টিটি ক্যালকুলেট করতে বলে, তাহলে তুমি এই ক্যালকুলেশনটা করবে। 1/l মাইনাস l টু l fx এর হোল স্কয়ার, মানে মূল ফাংশনটা, ধরো fx এর জায়গায় x আছে x স্কয়ার, fx এর জায়গায় sin x আছে sin স্কয়ার x, fx এর জায়গায় e টু দি পাওয়ার x আছে, তো তাকে স্কয়ার করলে e টু দি পাওয়ার 2x এরকম ভাবে চেঞ্জ হবে, আর ডান পাশটা হবে এটা। এখন একটু আগে আমরা যে সাইন কোসাইন ফাংশনের জন্য সলভ করেছিলাম fx-টাকে, এখানে আমি একটা প্রবলেম দিয়েছি যাতে করে আমার আর বাড়তি ক্যালকুলেশন না দেখাতে হয়, এই প্রবলেমটাকে ধীরেই আমি বের করতে পারি। সেখানে আমি বলেছি রাইট পার্সিভাল আইডেন্টিটি। কার জন্য রাইট করবে? করেসপন্ডিং টু দ্য ফুরিয়ার সিরিজ fx ইকুয়াল টু x। দেখতে পেয়েছো একটু আগেই কিন্তু fx সমান x কে আমি ফুরিয়ার সিরিজ আকারে লিখেছি দুটো কেসে, একটা হলো সাইনের জন্য, একটা হলো কোসাইনের জন্য। একইভাবে আমি বলেছি এক্সটেন্ডেড ইন কোসাইন সিরিজ এন্ড সাইন সিরিজ, তার মানে কোসাইনের জন্য এক ধরনের এক্সপানশন আমি করেছি, সাইনের জন্য একটা এক্সপানশন করেছি। সেই দুটো এক্সপানশনের জন্য তুমি পার্সিভাল আইডেন্টিটিটা লিখো। তো আমি সাইনের অংশটা তোমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, আর কোসাইন অংশটা আমি করছি। এখন দেখো এখানে একটু আসি, কোসাইন অংশ কোনটা? এটা হলো কোসাইন। এই যে fx সমান x এর কোসাইন হিসেবে লিখেছি আমি এভাবে। এই জায়গাটাতে এসে আমি যে an এর মানটা পেলাম, সেই n টা কত পেলাম যখন কোসাইনে আমি করলাম, an ইকুয়াল টু আমি পেয়েছি এই ভ্যালুটা, এটা হলো an এর ভ্যালু। an equal to 4/n pi whole square into -1 to the power n minus 1, এটা একটু মনে রাখো, এটা আমরা পেলাম an এর ভ্যালু। আর এখানে a নট এর ভ্যালু পেয়েছি কত? a নট এর ভ্যালু দেখতে পাচ্ছো? 2 পেয়েছি, 2 পেয়েছি, হ্যাঁ a নট এর ভ্যালু 2 পেয়েছি। তাহলে আমরা এখন দেখি আমাদের যে অঙ্কটাতে, এই অঙ্কটার জন্য পার্সিভাল আইডেন্টিটি বের করতে বলেছে। তার মানে এই অঙ্কে a নট এর মান 2, an এর মান হলো এটা, আর bn এর মান কত বলো তো সাজ্জাদ? bn এর মান অবশ্যই 0, আমরা যেহেতু ইভেন ফাংশন করেছি bn এর মান 0,
ঠিক আছে? তাহলে আমি যে অঙ্কটা করে দিচ্ছি সেই অঙ্কে bn সমান 0 একটু আগে বের করেছি, a0 সমান হচ্ছে 2 আর an সমান, দেখেছো? তার মানে এই রেজাল্টটা কোথা থেকে নিয়ে আসলাম? একটু আগে যে সলভ করেছি সেখান থেকে এনেছি। আর যে হোমওয়ার্কটা তোমাদেরকে দিয়েছি সাইন ফাংশনের জন্য, সেখানে কিন্তু তুমি a0 এর মান 0 ধরেছো, an এর মান 0 ধরেছো, আর bn এর একটা মান পেয়েছো, সেই bn টা ধরে তুমি অঙ্কটা করবে। বোঝা গেছে? এবার আমরা দেখি কি ক্যালকুলেশন আমাকে করতে হবে। আমি এই যে পার্সিবল যে আইডেন্টিটি আছে এই লাইনটা লিখলাম, এই লাইনটা এখানে লিখেছি। আমাদের এখানে বলে দিয়েছি যেহেতু l সমান 2, তাহলে এই যে পার্সিবল আইডেন্টিটিটা আছে সেটা কি ফর্ম নেবে? l এর মান এখানে 2 বসাও, যেখানে যেখানে পার্সিবল আইডেন্টিটি উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা l এর ভ্যালুটা বসিয়ে দিবে। l এর ভ্যালু 2, l এর ভ্যালু -2 থেকে 2, এখানে fx এর জায়গায় হয়ে যাবে x স্কয়ার, a0 এর জায়গায় হবে 2 স্কয়ার মানে 4, an এর জায়গাটাতে হবে যে ভ্যালুটা আমরা এখানে পেলাম সেই ভ্যালুটা n এর জায়গায় বসাবে, bn এর জায়গাটা হয়ে যাবে 0। তাহলে তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছি সেই হোমওয়ার্কে কি হবে একটু আমি বলে দিই। সেই হোমওয়ার্কে যেটা হবে সেটা হলো এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, থাকবে শুধু bn। এই bn টাকে স্কয়ার আকারে লিখবে। বোঝা গেছে? আর বাম পাশটা কিন্তু সেম, বাম পাশে কোনো চেঞ্জ হবে না। ম্যাম এখানে bn ইকুয়াল 0, কিন্তু bn এখানে 0 না, 0 না হয় আমি যেটা সলভ করছি সেটা ইভেন বলে bn 0, আর তোমাদের যেটা করতে বলেছি সেখানে a0 0 পাবে আর an 0 পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখি যে আমরা এখানে তাহলে পার্সিবল আইডেন্টিটি যেটা আছে, এই যে পার্সিবল আইডেন্টিটিটা আছে এখানে জাস্ট l এর জায়গায় 2 বসিয়ে দিয়েছো, আর যে যে মানগুলো আছে a0 এর মান 2, an এর মান যা পেয়েছো এখানে সেটা বসিয়েছো, bn এর মান 0 বসিয়েছো, বসিয়ে এই লাইনটা লিখেছো। এবার এই লাইন থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি? এখানে তো x স্কয়ার ইন্টিগ্রেশন x³ 3 সবাই জানো, মানটা বসিয়ে দিলে, এবং মানটা আমি খুব ডিটেইলস ভাবে বসিয়েছি। তারপরে ডান পাশে এটা আমরা পেলাম, এটা কোথা থেকে পেলাম? ওই যে a0 এর মানটা বসিয়ে এটা পেলাম। এরপরে an এর মানটা এখানে বসিয়েছি। an যেহেতু স্কয়ার আছে, পার্সিবল আইডেন্টিটিতে কিন্তু শুধু an না, an এর উপরে স্কয়ার আছে, সো an এর এই পুরো মানটা বসিয়ে দিয়ে তার উপর আমরা স্কয়ার দিয়ে দিয়েছি, তাতে করে এই 4টা হয়ে গিয়েছে 16, আর এখানে পাই স্কয়ার আছে তার উপরে স্কয়ার করলে π⁴, আর এখানে n এর উপরে স্কয়ার আছে তার উপরে স্কয়ার করলে n⁴, আর ব্র্যাকেটের ভেতরের এই অংশটা যা আছে তার উপরে স্কয়ার আছে। এই বাম পাশে ক্যালকুলেশন করে তুমি এটুকু ক্যালকুলেশন করলে 8/3 পাবে, আর ডান থেকে 2টা বামে চলে আসলো, তাতে করে তুমি ফাইনালি যেটা পেলে সেটা হলো 2/3। এখন বাম থেকে 64/π⁴ যখন বামে আসবে তখন π⁴টা উপরে চলে যাবে, 64টা নিচে নেমে আসবে। এবার আসি ডানে মানগুলো কিভাবে পেলাম। এই লাইনটার পরে এই ভ্যালুগুলো কিভাবে পেলাম? ওই যে n এর মান 1 বসাবে প্রথমে, এখানে 1⁴, এখানে যখন n এর মান 1 বসাবে -1 মানে -2। ঠিক আছে? n এর মান 2 বসাও এখানে, এই জায়গাটাতে n এর ভ্যালু 2 বসিয়ে আমাকে বলো কি পেলে? হ্যাঁ, আর -1 হোল স্কয়ার হচ্ছে 1 হয়ে যাবে, আর 1 - 1 তখন কি হয়ে যাবে? 0। এই জন্য দেখো 2⁴ অংশটা নেই, তার মানে জোড়গুলো কিন্তু রাখলাম না, আর প্রত্যেকটা বিজোড়ের জন্যই কিন্তু উপরে -2 আসবে, তাই না? তুমি বলতে পারো যে সব বিজোড়ের জন্য কেন -2, কারণ বিজোড় হলে প্রথমটা মাইনাস হয়ে যায় আর সেকেন্ডটা তো -1 আছে, -1 -1 এ -2, তার মানে প্রতি বিজোড়ের জন্য তুমি উপরে পাবে -2, আর নিচে হচ্ছে যে বিজোড়টা বসাচ্ছ সেই বিজোড়ের পাওয়ার। এই -2টাকে এবার আমি বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসলে এটা কত হয়ে গেল? -2 এর স্কয়ার করলে 4, 4 × 64, এই যে 64 হয়ে গেল। তখন এই ভ্যালুটাকে যে বাম পাশে পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়ে এখানে ক্যালকুলেশন করলে π⁴/96। তাহলে তোমাকে যে বলেছে পার্সিবল আইডেন্টিটিটা লিখো, তুমি কিন্তু পার্সিবল আইডেন্টিটিটা লিখে ফেলেছো। এটা হলো তোমার ফাংশনের মান, আর এটা হলো তার
কোএফিসিয়েন্টের স্কয়ার, এই আকারে তুমি পার্সিবল আইডেন্টিটিটা লিখলে। এখন তোমাকে আরো একটা কোশ্চেন এখানে করেছে, কোশ্চেনটা কোথায় আছে, আমি কোশ্চেনটা একটু দেখি। এখানে আরো একটা কোশ্চেন করেছে, সেই কোশ্চেনটা হলো অলসো ফাইন্ড দ্য সাম। এখানে দেখো খুবই ঝামেলা করছে। এখানে বলেছে অলসো ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ, এই সিরিজের জন্য বের করতে বলেছে। তোমরা যদি আনসারের দিকে তাকাও, সে আনসারে তোমরা দেখতে পাচ্ছ 1 3 5 বিজোড় গুলো আসছে, তোমাদের ক্ষেত্রে হয়তো বা জোড় আসবে। 1 3 5 এর জন্য এটা একটা ভ্যালু পেলে, কিন্তু আমাদের বলেছে অলসো ফাইন্ড দ্য সাম, মানে 1 2 3 4 5 6 সবগুলোই আছে, এই সামেশনটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে তোমরা যে অঙ্কটা করবে সেখানে এখানে আসবে 2 4 6 এরকম ইভেন আসবে। তারপরে যদি তুমি এই সামটা বের করো, আমি যেভাবে বের করছি একই ভাবেই তোমরা ক্যালকুলেশনটা করবে। না না, দুইটা একসঙ্গে না, তোমাকে বলেছি এইখান থেকে তুমি যা পেয়েছো সেখান থেকে তুমি সামটা বের করো। সামটা করো। এখন আমি তখন কি করেছি, আমি সাম সমান এস ধরে নিয়েছি। সাম সমান যখন আমি এস ধরে নিলাম, আমি সেটাকে কি করলাম, দুই ভাগে ভাগ করলাম। 1 3 5 একটা ভাগে রেখেছি, 2 4 6 একটা ভাগে রেখেছি। ডান পাশের যে ভাগটা আছে সেখান থেকে যদি 2 টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিই, 2 টু দি পাওয়ার 4 এখান থেকে কমন নিলে নিশ্চয়ই 1 টু দি পাওয়ার 4 থাকে, 2 টু দি পাওয়ার 4 এখান থেকে কমন নিলে 2 টু দি পাওয়ার 4, 6 থেকে নিলে 3 টু দি পাওয়ার 4। তার মানে আবারও কিন্তু 1 2 3 4 এভাবে সব হয়ে গেল, তাই না? ইভেন হয় নাই, ইভেন হয় নাই, পুরো সিরিজ এরকম সিরিজ পাচ্ছি, সিরিজ হয়ে যাচ্ছে। তার মানে এইটুকুকে তুমি তখন এস লিখতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি এইটুকুকে এস লিখলা, 2 টু দি পাওয়ার 4 মানে হলো 16। আর আমি যে অংশটা দুই ভাগের প্রথম যে ভাগটা, এই ভাগের তো একটা মান আমি ক্যালকুলেট করে বের করেছি না, সে মানটা বসিয়ে দিলাম। সে মানটা বসানোর পরে 96। এবার তুমি এস এর মান ডানে একটা আছে আর বামে একটা এস ধরেছো, এই এসটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে তুমি ফাইনালি এস এর মান পেলে। এস এর মান পাওয়া মানে যে সিরিজটা তোমাকে বের করতে বলেছে তাকেই তো তুমি এস ধরেছো, তার মানে সেই সিরিজটা তুমি পেয়ে গেলে। এই তো, ঠিক আছে। ম্যাম বলো। ম্যাম এই বিএন এর মানটা কি মানে 0 বাদে 2 4 যে কোনোগুলো ধরলেই হবে? বিএন এর মানটা ম্যাম, সাইন বিএন এর মান। না না না, এটা তুমি কি কোশ্চেন করলে আমি বুঝলাম না। না না, বি ইকুয়াল টু কেন 0 ধরবে? তোমাকে যে অঙ্কটা দিয়েছে সাইন সিরিজ, আমি আবারও বলছি সাইন সিরিজ মানে হচ্ছে একটা অড ফাংশন। অড ফাংশনে কখনো বিএন 0 হবে না, তুমি বিএন 0 ধরবে না, তুমি ধরবে এন 0। তার মানে তুমি এই রেজাল্টটা নেবে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই রেজাল্টটা নেবে। এই দেখতে পাচ্ছ রেজাল্ট? জি ম্যাম। রেজাল্টে কি আছে বলো তো? রেজাল্টটা আছে এন নট 0 এন 0, এটা নেবে। আর বিএন এর মান কত আছে? বিএন এর মান হলো এটা নেবে। বুঝে গেছে? তুমি যে অঙ্কটা করবে সেক্ষেত্রে বিএন সমান এই ভ্যালুটা নেবে। ঠিক আছে? জি ম্যাম, জি ম্যাম। আর তোমরা কি এটা জানো যে e to the power I alpha x, এটাকে আমরা পাই x plus I sin alpha x, এটা জানো তোমরা? এভাবে e to the power I alpha x কে লেখা যায়, কারণ কোসাইন আর সাইন হলো এক্সপোনেনশিয়ালেরই একটা পার্ট। তো যদি এখানে মাইনাস থাকে মাঝে মাইনাস হয়। আমাদের যে সিরিজটা আছে সাইন, এবং আমাদের যে সিরিজটা আছে সেখানে কিছু সাইন ফাংশন আছে, কিছু কোসাইন ফাংশন আছে। আমরা সেই সিরিজটাকে যদি জেনারেল করতে চাই, জেনারেল মানে কমপ্লেক্স নাম্বার, আমি যদি তোমাদেরকে এরকম একটা সংখ্যা লিখি
2 প্লাস 3i। এই সংখ্যাটাকে তো কমপ্লেক্স নাম্বার বলে নাকি? এই নাম্বারটাকে জি ম্যাম। কমপ্লেক্স নাম্বার বলে। তো তো এখানে আমি আরেকটা জেনারেল ফর্মে একটা কমপ্লেক্স নাম্বার লিখি, a প্লাস ib। এটা হলো জেনারেল ফর্ম, a b এর যে কোনো মান হতে পারে। এখন যদি b এর মান 0 হয় তাহলে কি থাকবে? শুধু a। এই শুধু a যখন থাকবে সেটা হলো রিয়েল। তার মানে যখন তুমি b এর মানটা 0 হয় সেই কন্ডিশনে তুমি রিয়েল সংখ্যা পাচ্ছ। তার মানে রিয়েল সংখ্যাটা কার পার্ট? কমপ্লেক্সের পার্ট। রিয়েল সংখ্যাটা কার পার্ট? কমপ্লেক্স। সেজন্য যে কোনো একটা ফাংশনের যদি একেবারে জেনারেল ফর্ম বলো সেটা হলো কমপ্লেক্স ফর্ম, আর রিয়েল ফর্ম হলো তার একটা অংশ। রিয়েল ফর্ম হলো তার একটা অংশ। তো আমরা এই ফুরিয়ার সিরিজের যে জেনারেল ফর্মটা আছে সেই জেনারেল ফর্মটা যদি দেখি কমপ্লেক্স আকারে আমরা পাবো। এখানে কিভাবে এটা আসে এক্সপ্লেনেশন কিন্তু আছে। আমি এক্সপ্লেনেশন আর তোমাদেরকে দিতে চাইনি কারণ এটা একটু ডিটেলস হবে। তোমার ওই যে an cos alpha x বলি প্লাস bn sin beta x বলি, এই যে ফর্মটা আছে সেই ফর্মটাকে এক কথায় এই ফর্মে লিখা হয়েছে। এটাকে বলা হয় কমপ্লেক্স ফর্ম। তোমরা চাইলে বই থেকে এটা দেখে নিতে পারো। আমাদের যে সিরিজটা আছে সেখানে আছে an ধরো cos, আমি এখানে nx বলি, n পাই বাই l আছে আর কি, সেটাকে আমি সংক্ষেপে এভাবে লিখলাম bn sin nx। এই ফর্মটা আছে ফুরিয়ার সিরিজে। এখন এই জায়গাটায় যদি একটা i নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা এটাকে কি লিখতে পারি? a আর bn এগুলোকে কম্বাইন্ড করে cn লিখলাম। cn মানে হলো an প্লাস ibn। এই আর cos nx প্লাস i sin bx সেটুকুকে আমরা লিখবো e টু দি পাওয়ার i nx। এভাবে কিন্তু আমরা যে ফুরিয়ার সিরিজটা আছে তাকে কমপ্লেক্স ফর্মে যদি তোমাকে লিখতে বলে তাহলে তুমি এভাবে লিখবে, কমপ্লেক্স আকারে লিখলে এই ফর্মে লিখবে। বাকি সব সেম, লিমিটটা মাইনাস এল থেকে। এবং সিএন এর জন্য এখানে কিন্তু কোফিশিয়েন্ট শুধু একটা, সিএন এর জন্য এই ফর্মুলা তোমরা যেমন দেখেছো এন এর জন্য এখানে ছিল cos আর বিএন এর জন্য এখানে ছিল sin nx। বাকি ফর্মুলা তো সেম সেম না? an এর মানে এই জায়গাটা fx এর সাথে গুণ আছে cos nx। তোমরা তোমাদের খাতায় দেখো যখন ফুরিয়ার সিরিজ লিখেছো an সমান যে লিখেছো এখানে কিন্তু এখানে একটু আগেও তো আমি দেখালাম এই যে এখানে দেখো an এর সাথে কি আছে? cos ফাংশন গুণ আছে না? n এর সাথে cos ফাংশন আর bn এর সাথে থাকবে sin। হ্যাঁ, আর bn এর সাথে কে গুণ থাকে? sin গুণ থাকে। এই যে দেখতে পাচ্ছ bn এর সাথে sin ফাংশন গুণ আকারে আছে। তো cn এর সাথে থাকবে e টু দি পাওয়ার inx এই ফর্ম। cn এর সাথে হলে e টু দি পাওয়ার inx এই ফর্ম থাকবে, আর কিছু না। সো এখানে যেহেতু cn তুমি বের করবে সেক্ষেত্রে cos sin কোনোটা না থেকে e টু দি পাওয়ার inx এই ফর্মটা থাকবে। এই হচ্ছে কমপ্লেক্স ফর্মটা। এই ফর্মটা তোমরা আগে রিয়েল ফর্মটা মুখস্থ করবে, তারপরে তার সাথে এই কমপ্লেক্স ফর্মটাকে কম্পেয়ার করবে। আমি এখানে ট্রাই করেছি একটা প্রবলেম। তোমরা এই প্রবলেমটা কিন্তু প্রথমে হচ্ছে আমি যদি বলি যে কমপ্লেক্স ফর্মে না, সরাসরি এমনি তোমরা এই প্রবলেমটাকে ফুরিয়ার সিরিজ আকারে লিখো, তাহলে তোমরা যে আনসারটা পাবে এই যে কমপ্লেক্স ফর্মে আমি ক্যালকুলেট করছি আনসারটা কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। তাহলে যদি তোমাকে শুধু বলা হয় ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ অফ দিস ফাংশন তাহলে তোমাকে ক্যালকুলেট করতে হবে a নট। তোমরা জানো কিভাবে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করতে হবে an, সেটাও তোমরা জানো কিভাবে করতে হবে। 4 নাম্বার লেকচারে আমি এটা এই অঙ্কটা করিয়েছি। আর এরপরে bn ক্যালকুলেট করতে হবে, সেটাও লেকচার 4 দেখে তোমরা পারবে। এই ভ্যালুগুলো বসিয়ে দিলে তুমি একটা ফুরিয়ার সিরিজ পেয়ে যাবে। তো সেই সিরিজের অ্যানসারটা এই সিরিজের অ্যানসারের সাথে তোমরা মিলিয়ে দেখবে। এখানে cn ক্যালকুলেট করার জন্য আমরা জাস্ট এই ফর্মুলাটা লিখব। আমাদের l এর মান কত? এই যে ফাংশনটা আছে এই ফাংশনে তোমরা একটু বলো তো l এর মান কত? এই ফাংশনটা fx এর l এর মানটা বলো কত?
ক্যাপিটাল এন এর মান কোথায়? এখানে কোথাও ক্লু আছে? হ্যাঁ, পাই। এল এর মান হলো এই যে মাইনাস এল টু প্লাস এল, সেখানে এল এর মান আছে মাইনাস পাই টু প্লাস পাই। তার মানে এই যে দেখো, আমি তখন কি করলাম, প্রথমে বললাম দিস ইজ দ্য ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার সিরিজটাকে লিখলাম ডেফিনেশন অনুযায়ী, যে বাই ডেফিনেশন মানে ডেফিনেশন অনুযায়ী ফুরিয়ার সিরিজটা লিখে দিলাম, লিখে বললাম আমাদের যে প্রবলেম আছে সেখানে এল এর মান পাই, তার মানে তুমি এখানে এল এর মান পাই বসাও, এই পাইটা আর এই পাইটা ক্যান্সেল হয়ে কি থাকবে, আই এন এক্স থাকবে, ঠিক আছে। আবার এখানেও পাই পাই ক্যান্সেল হয়ে মাইনাস আই এন এক্স থাকবে, এটা হবে পাই, এটা হবে পাই, এটা হবে পাই। তাহলে আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের সিএন টা আমি এভাবে পেলাম। আমি এটাকে লিখতে হলে আমার একমাত্র কাজ হলো সিএন কে ক্যালকুলেট করা, আর কোনো কিছু না। সো আমি সিএন কে ক্যালকুলেট করতে হলে আমাকে যে এই যে ফর্মুলাটা আছে, যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশনটা করতে হবে। আমি এখানে সিএন এর যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা একেবারে ডিটেইলস ক্যালকুলেশন করেছি। এখানে আমি তোমাদের একটু দেখাতে চাই। প্রথমে আমি সি নটটা ক্যালকুলেট করেছি। তো সি নটটা ক্যালকুলেট যখন করেছি, সি নটের ক্ষেত্রে কিন্তু তোমরা জানো যে কিছুই আসে না এ নটের ক্ষেত্রে, সেরকম সি নটের ক্ষেত্রেও ই এই ফাংশনটা আসবে না। তো এটা আসলো না, ইন্টারনেটের সমস্যা হচ্ছে, এটা আসলো না। আর যে ফর্মুলা বাকি যেটা আছে 1/2 পাই মাইনাস পাই টু পাই এফএক্স তারপরে ডিএক্স, এই যে লিখলাম। এখন মাইনাস পাই টু পাই, এটার কিন্তু অঙ্কে দুটো ভাগ আছে, মাইনাস পাই থেকে পাই এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দুটো ভাগ আছে। কি ধরনের ভাগ? এই যে শুরু হলো মাইনাস পাই এ, শেষ হলো পাই এ, তাহলে ভাগটা কিভাবে আছে? একটা ভাগ আছে মাইনাস পাই থেকে জিরো, প্রথম যে রেঞ্জটা সেটা আছে মাইনাস পাই থেকে জিরো এখানে, সেটার জন্য ফাংশনের মানটা কত? জিরো। তার মানে এই যে এফএক্স এর মানটা তুমি শূন্য বসাবে, কখন শূন্য বসাবে? যখন তোমার লিমিট হবে মাইনাস পাই থেকে জিরো। এর পরের অংশটা হচ্ছে জিরো থেকে পাই, জিরো থেকে মানে জিরোটা লোয়ার লিমিট পাই, সেক্ষেত্রে ফাংশনের মানটা কত দেওয়া আছে? 1। তো ফাংশনের মান 1 বসাই দিলাম। তাহলে এটা তো জিরো হয়েই গেল। এটা যদি জিরো হয়ে যায়, 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স এর সাপেক্ষে কত হবে? এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স আসে, যে কোনো কনস্ট্যান্ট কে যার সাপেক্ষে ইন্টিগ্রেট করবে সেই ভেরিয়েবল আসবে। সো এক্স আসলো। এখন এক্স এর লিমিট 0 টু পাই হবে, এক্স এর মান পাই মাইনাস 0 মানে পাই, পাই পাই ক্যান্সেল হয়ে হাফ। খুবই ইজি এবং সিম্পল ক্যালকুলেশন করে কিন্তু আমরা সি নটটা বের করে ফেললাম। এবার এই সিএন কে আমরা ক্যালকুলেট করব। এখনো এফএক্স এর জায়গাটা আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? লিমিট অনুযায়ী। দেখো এখানে প্রথম এফএক্স রেখেছি, এরপরে লিমিট মাইনাস পাই থেকে জিরো যখন করলাম তখন জিরো, যেমনটা এখানে করেছি মাইনাস পাই থেকে জিরো এর জন্য জিরো, আর জিরো থেকে পাই এর জন্য হলো 1, তেমন করলাম জিরো থেকে পাই এর জন্য 1। তাহলে আমাদের এই অংশটা কিন্তু জিরো হয়ে গেছে। এই অংশটা যখন জিরো হয়ে গেল, আর থাকলো এই ইন্টিগ্রেশনটা, 1 দিয়ে এটাকে ইন্টিগ্রেট করলে এটাই থাকে। এখন আমি তোমাদের বলেছি ই টু দি পাওয়ার mx, এটার ইন্টিগ্রেশনটা কি? ই টু দি পাওয়ার, হ্যাঁ বলো। না, আমি সেটা বলি না, আমি বলেছি ই টু দি পাওয়ার mx এর ফর্মুলাটা কি, ই টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশনটা কি? দেখতে পাচ্ছ আমি যে লিখছি? হ্যাঁ, ই টু দি পাওয়ার mx বাই m, তাই না? এখন তোমার এই ফাংশনটাতে m কত বলো তো দেখি? হয়নি, মাইনাস আইএন, তোমাকে সাইন সহ বলতে হবে, কারণ আমাদের এক্স ছাড়া বাকি যা কিছু আছে সবই এম এর মেম্বার, তার মানে মাইনাস আইএন হলো এম এর মান। সো আমি এই ইন্টিগ্রেশনটা যখন করব কি লিখবো? উপরে এটাই লিখবো আর নিচে কত লিখবো? ভাগ দিয়ে মাইনাস আইএন লিখবো, শুধুমাত্র মাইনাস আইএন লিখবো। তাহলে তোমরা এখানে দেখো আমি কি লিখেছি, এই যে দেখো এই ইন্টিগ্রেশনটা আমি যখন করেছি, এই ইন্টিগ্রেশনটা আমি যখন করেছি এই ফাংশনটাই লিখেছি, যে দেখতে পেয়েছো এখানে এই ফাংশনটা লিখেছি আর নিচে মাইনাস আইএন দিয়ে ভাগ করেছি, ঠিক আছে না?
ঠিক আছে, আর এই লিমিটটা বসালাম 0 থেকে পাই। এখন লিমিটটা জাস্ট এক্স এর জায়গায় পাই বসিয়ে দিলে, এক্স এর জায়গায় 0 বসিয়ে দিলে, এই তো ডান। আর এই যে মাইনাস আই এন টা আছে, এটা বাইরে 2 পাই এর সাথে গুণ করে বাইরে নিয়ে আসলাম, কারণ এটা কনস্ট্যান্ট। এরপরে e টু দি পাওয়ার 0 সমান হলো 1, তাহলে আমি লিখে ফেললাম এটাকে 1। এবার আমি যেহেতু এখন ফুরিয়ার সিরিজ লিখবো, ফুরিয়ার সিরিজ তো আর ই আকারে লিখে না, ফুরিয়ার সিরিজ কি আকারে লিখে? সাইন কজ এর মাধ্যমে। তো একটু আগে আমি যেমনটা বললাম e টু দি পাওয়ার nx সমান হলো cos x প্লাস i sin x, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে cos x মাইনাস i sin x, আর n এর জায়গায় যা থাকে সেটাই হবে। সো আমি এখানে দেখো x এর i এর সাথে আছে n পাই, তার মানে cos n পাই মাইনাস i sin n পাই, এটা লিখে দিলাম। এখন এই cos n পাই আর i sin n পাই, i sin n পাই এর মান তো 0, sin n পাই যেহেতু 0, i এর সাথে গুণ করলে এটা 0 হয়ে গেল। বাকি থেকে কে থাকলো? cos n পাই, cos n পাই থাকলো। এখন cos n পাই যদি থাকে, cos n পাই কি হবে? -1 টু দি পাওয়ার n, এটা তো সবাই জানো, -1 টু দি পাওয়ার n না, এটা -1 টু দি পাওয়ার n, তার সাথে হলো -1, এটা আছে। তো এই মানটা কখন শূন্য হয়ে যাবে? যখন n টা হবে জোড়। n টা জোড় হলে এখানে কি আসবে? +1 আর -1 এ মিলে 0 হয়ে যাবে, n এর মান যখন জোড় হবে। তার মানে জোড়ের জন্য তুমি 0 পাচ্ছ, এই যে, তাই না? আর বেজোড়ের জন্য কি পাবে? এখানে এখানে -1 মানে -2, এই -2 আর এই নিচের -2 ক্যান্সেল হয়ে শুধু নিচে কি থাকবে? i n পাই i, n পাই i। দেখেছো? 1 3 5 এর জন্য এই। এখন তোমাদের কাজ কি হবে? তোমাদের জন্য এখানে আমি একটু হোমওয়ার্ক রাখছি, তোমরা আমাকে করে এটা দেখাবে সাবমিট করে। সেটা হচ্ছে এখন তোমরা সিরিজটা লিখবে। কিভাবে সিরিজটা লিখবে? cn টা বসিয়ে দিবে, এখানে বসিয়ে দিলেই হয়ে গেল। cn কিভাবে বসাবে? সামেশন আকারে, তার মানে n এর মান 1, n এর মান 2 এর জায়গাটা 0 হয়ে যাবে, আবার 3 এর জন্য মান বসাবে, আবার 4 এর জায়গায় 0 হবে, 5 এর জন্য মান বসাবে, এভাবে এটাকে সিরিজ আকারে লিখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক নাকি? ঠিক আছে, তাহলে আমি দেখবো, আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা সেটা আমাকে গুগল ক্লাসরুমে একেবারে স্পেসিফিক করে দাও, তো আমি সেখানে স্পেসিফিক করে আনসার করব। আর আমি e টু দি পাওয়ার তোমাদের যেটা একটা প্রবলেম বলি, e টু দি পাওয়ার -x sin nx, এই ইন্টিগ্রেশনটা, ওর নাম যেন কি, মার্জিয়া নাকি? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, মার্জিয়া বলেছিল মনে হয়, মার্জিয়া বলেছো, ওইটা মার্জিয়া, ওইটা তুমি করে আমাকে কিন্তু সাবমিট করবে। আমি তোমার ওখানে কারেকশন করব, তুমি কি করেছো সে জায়গায় আমি কারেকশন করতে চাই। করে দিলে কিন্তু বোঝা যায় না, নিজে করতে গেলে কিন্তু প্রবলেমটা নিজে ভালোভাবে বুঝতে পারে। আর ফেরদৌসী বোধহয় একটা প্রবলেম বলতে চেয়েছে, ওকে বলবে যে ও যেন আমাকে লিখে একদম মার্ক করে দেয় কোথায় ওর প্রবলেমটা। ঠিক আছে, আচ্ছা, তো থ্যাংক ইউ।